কোয়ালিটির আমরা একটা তৈরি করতে যাচ্ছি। তো নাও শুরু হলো। আজকের আমাদের ক্লাসের টপিকটি হচ্ছে মহাকাশ আর হচ্ছে উপগ্রহ। এখন চলো মহাকাশ বলতে কি বুঝি আমরা। এতক্ষণ কিন্তু তোমাদেরকে দেখালাম। প্রথমেই সামন্ত একটা কথা বললো, কি বললো, যে মানুষ আগে মনে করতো যে সে যতদূর দেখতে পায় মনে করে যে ততটুকুই হয়তো তার শেষ সীমানা। মানুষ আগে যতটুকু দেখতে পেত মনে করতো যে ততটুকুই হয়তো শেষ সীমানা। তাই তো, একেবারে প্রাচীনকালের মানুষের ধারণা কিন্তু এরকম ছিল, বা ধারণাটা তাদের বদ্ধ ছিল। তখনকার মানুষ মনে করতো যে আহ, আমি যা জানি হয়তো এই সবই মানে সঠিক। আমি যা দেখি এইটাই মনে হয় আছে, যা দেখি না তা হয়তো নাই। তার মানে যা দেখা যায় ওরা তাই বিশ্বাস করবে, যা দেখা যায় না সেটা তারা বিশ্বাস করবে না। ঠিক আছে, এরকম প্রকৃতির মানুষ এখনো আছে, তখনও ছিল। তবে মানুষের জানার আগ্রহ, ওপেন মাইন্ডেড হওয়ার ফলে তারা কিন্তু সবকিছু জানার আগ্রহ বা বোঝার আগ্রহ থেকে আহ, আজ পর্যন্ত যা জেনেছে সবকিছু ওই আগ্রহ থেকেই জেনেছে। ঠিক আছে। এখন দেখো কত উন্নত কিন্তু হয়ে গেছে বিগত 3 থেকে 4 বছরে। এমন এমন জিনিস আসছে বা এমন এমন পরিবর্তন ঘটেছে পুরো দুনিয়ায়, যেটা কিন্তু আমরা বা তোমরা আজ থেকে 5 বছর বা 10 বছর আগে, মাত্র 5-10 বছর আগেও কিন্তু কল্পনা করতে পারতে না। ঠিক আছে। ছোটবেলায় যখন ডোরিমন দেখতাম তখন মনে হচ্ছে রোবটের সাথে কিভাবে কথা বলছে, কিন্তু এখন কিন্তু সেটা বাস্তব হয়ে গেছে। তোমার চ্যাট জিপিটি বা জিমিনাই বা অন্যান্য যে সকল আম, তোমার মডেল, সেসবের সাথে কিন্তু এখন আমরা ঠিক এক্স্যাক্টলি ওই রোবটের মতো কিন্তু কথা বলতে পারছি, বা আমাদের যেটা জানার আমরা কিন্তু জানতে পারছি। তাহলে উন্নত কত পরিমাণ উন্নত হয়েছে বা কত পরিমাণ অ্যাডভান্স হয়েছে, এগিয়ে গিয়েছে, তাই না সবকিছু। তো ওই যে প্রাচীনকালে প্রাচীনকালে মানুষ শুধু কিন্তু ওই আকাশে জল জল করা তারা ঠিক এরকমটা দেখতে পেতো, যে আকাশে তারা জল জল করছে। এর থেকে বেশি আর কিছু তারা দেখতেও পেতো না, বা তাদের তারা জানতেও পারতো না। কিন্তু জানতে পারলে কখন? যখন টেলিস্কোপ আবিষ্কার হয়, তাই না? বা দূরের জিনিস যখন তারা দেখতে সক্ষম হয় টেলিস্কোপ আবিষ্কারের মাধ্যমে। ঠিক আছে। তো তারপর থেকে তারা মানে প্রথমে তারা চাঁদের দিকে দেখে, যে চাঁদ আমরা দূর থেকে যেরকম দেখি আসলে চাঁদ কিন্তু সেরকম না, তাই না? চাঁদ আমরা দূর থেকে আসলে যেমন দেখি চাঁদ কিন্তু তেমন না। তোমরা সবাই মনে করবে যে চাঁদ হয়তো একদম তোমার সমতল বা একদম আহ, সমতল সারফেস চাঁদের, কিন্তু না। চাঁদের সারফেসে কিন্তু প্রচুর গর্ত আছে, প্রচুর গর্ত আছে। ঠিক আছে। বা অনেক উঁচু উঁচু পাহাড়ও কিন্তু আছে। বুঝতেছ? মুনের সারফেস বা চাঁদের যে তোমার হচ্ছে আহ ভূমি, সেখানে কিন্তু অনেক গর্ত, অনেক বড় বড় গর্ত বা অনেক বড় বড় পাহাড়ও কিন্তু আছে। হ্যাঁ, এই যে চাঁদ থেকে পৃথিবী দেখতে এরকম লাগছে, বুঝছো? চাঁদ থেকে পৃথিবী দেখতে এমন লাগছে। তো সব সময় যেটা দেখা যায় সেটা হয় না, কিন্তু যেটা দেখা যায় না অনেক সময় সেটাই বাস্তবে থাকে। তো যাই হোক, এখন আমরা চলো আসি আমাদের মহাকাশ একজন মেসেজ দিছে। পৃথিবীতে। হ্যাঁ। আচ্ছা, তোমরা ইনবক্সটা থামাও, আমি একটু ইনবক্সটা অফ করে নিই, যাতে করে তোমরা সবাই পড়াই মানে শোনায় এটা তোমার মনোযোগী সময় হও। গেলে শেষ হবে। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দাও। দেখো আমি এতক্ষণ মহাকাশ। সবার আগের মেসেজ গুলো দেখছিলাম। ও আচ্ছা। মহা মহাকাশ তার মানে মহা আকাশ, এরকমই বোঝায়। আমরা উপরে তাকিয়ে যেটা দেখতে পাই সেটাকেই আমরা কি বলি বলতো? পাস। সেটাকে আকাশ, আকাশ বলি, তাই তো। উপরে তাকিয়ে যেটা দেখতে পাই, আর যেগুলা তোমার হচ্ছে নড়াচড়া করে বেড়ায় বা মুভমেন্ট করে বেড়ায়, সেগুলোকে আমরা কি বলি? মেঘ। সেগুলোকে আমরা মেঘ বলি। তাহলে মেঘ আর আকাশ এই দুইটা কনসেপ্ট কিন্তু আলাদা। আমরা উপরে তাকিয়ে যাই দেখতে পাই সেটাই হচ্ছে আকাশ। তাহলে আকাশের সাথে আকাশ। মহা, হ্যাঁ আকাশের সাথে কিন্তু মহা যুক্ত হয়েছে। তো মহাযুক্ত হয়ে কি হয়েছে? মহাকাশ। তার মানে বিশাল আকাশ বোঝা হচ্ছে। মহাকাশ মানে হচ্ছে বিশাল আকাশ। বিশাল আকাশ মানে হচ্ছে আহ আমরা পৃথিবীর মধ্যে থেকে উপরে, সীমাহীন আকাশ। উপরে যা দেখি, হ্যাঁ রাইট, উপরে যা দেখি তার কোনো সীমা নেই, সীমাহীন। তাই তো, সীমাহীন আকাশ। আচ্ছা। আর উপগ্রহ মানে গ্রহের কি, যেটা গ্রহকে কেন্দ্র করে ঘোরে সেটাকে কি বলে? যে গ্রহে গ্রহের যেটা, আকর্ষণ বলের জন্য গ্রহকে কেন্দ্র হ্যাঁ করে ঘুরে। রাইট, যেটা গ্রহের আকর্ষণের মহাকর্ষ বলের জন্য
গ্রহকে কেন্দ্র করে ঘোরে সেটাকে কি বলা হয়? বলো। সেটাকে উপগ্রহ বলা হয় হচ্ছে উপগ্রহ। হ্যাঁ, এবং এই নির্দিষ্ট কক্ষপথে থাকতে হবে। এবং তারা হচ্ছে নির্দিষ্ট কক্ষপথে থাকবে। আর গ্রহ আর উপগ্রহ সবই কিন্তু তাদের নির্দিষ্ট কক্ষপথেই থাকে। ঠিক আছে, কক্ষপথে যদি না থাকতে পারে তাহলে ওইটাকে কিন্তু ওই গ্রহের তালিকা থেকে বাদ পড়ে যাবে, তাই না? বলতো কোন গ্রহটা গ্রহের তালিকা থেকে বাদ পড়ে গিয়েছিল 2006 প্লুটো। সালে খুব সম্ভবত? প্লুটো 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 প্লুটো। প্লুটো প্লুটো প্লুটো। আচ্ছা, এই তো তোমরা তো সবাই জানো, ভেরি গুড, সবাই জানো। আচ্ছা, উম, তো আমরা কিন্তু আকাশে তাকিয়ে শুধু তারাই দেখি না, বা তোমরা কি জানো যে সকল তারা তোমরা দেখো বর্তমানে হয়তো তার কোনো অস্তিত্ব নাই? Yes, sir. জি স্যার, এটা এটা জানি ঠিক স্যার। আছে? আর এলিয়েন লাইফ বর্তমানে আমাদের হয়তো, খুঁজে পাচ্ছে না, কারণ হয়তো তারা হ্যাঁ দেখছে যে পৃথিবীতে এখনো মানুষ জন্মই নেয়নি। হ্যাঁ, এলিয়েন বলে কিছু আছে? এলিয়েন আছে। থাকতেই পারে, পৃথিবীতে এত বাস বড় করে না মহাবিশ্ব। এমন অন্য সবকিছুকেই মানুষ এলিয়েন ভাবে। হ্যাঁ। আশপিয়া কি আসছে নাকি? দাঁড়াও দেখি, ওর আব্বু ফোন দিচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি ভালো। আশপিয়া ক্লাসে আসে নাই? ও, ওয়ালাইকুম আসসালাম। এই স্পেশাল কেয়ার কেয়ার গ্রুপে তুমি নাই? দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, তোমার আমি সেভ করতেছি। আশফিয়া, আমি তো ভাবছি তুমি এখানে আসো। আচ্ছা, কোন নাম্বারটা? তুমি একটু নক দাও আমার, হ্যাঁ আমার এই আমাদের যে গৃহপাঠশালা সেখানে একটু নক দাও তো, ঠিক আছে? আর ক্লাসটা এইমাত্র শুরু হলো, দ্রুত জয়েন করতে হবে, তুমি দ্রুত নক দাও একটু। আচ্ছা, স্যার আমি ওই গ্রুপে নাই স্যার। গ্রুপে নাই? না স্যার, এটা অ্যাড করে নিন। ইভান তো মেবি আছে। আচ্ছা, হ্যাঁ ও তো আছে নিন হয়তো। ভাই স্যার। আচ্ছা, তো দেখো, আমরা আহ পৃথিবী থেকে উপরে কিন্তু অনেক কিছু দেখতে পাই। এটা বিশেষ করে দেখা যায় রাতের আকাশে। রাতের আকাশে কেন দেখা যায় স্পেশালি বলো তো? কারণ সেখানে সূর্যের কারণ আলো তখন পৃথিবীতে block সূর্যের করা আলো থাকে। পড়ে না। হ্যাঁ রাইট, সেখানে মানে রাত্রে কেন দেখতে পাই তোমরা বলো তো? আহ, কারণ তখন আকাশটা একদম অন্ধকার থাকে আর দূর থেকে আলো আসতে পারে। আকাশটা অন্ধকার থেকে দূর থেকে আলো আসতে পারে। আচ্ছা, সামন্ত বললে, এবার সামন্তের সাথে কে কে একমত? রাতের বলো আকাশ বলো। পরিষ্কার থাকে। রাতের আকাশ পরিষ্কার থাকে। আচ্ছা, আর 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 হচ্ছে সামন্তের স্যার, সাথে একমত কারা কারা? হ্যাঁ, সূর্য না থাকার কারণে বড় একটা লাইট সোর্স থাকে না, তাই ছোট লাইট সোর্স আমরা দেখতে পারি। ভেরি গুড। ওই সামন্ত যেটা বলে সেটাই, তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ, তার কোনটা মানে কি? তো তোমাদের কনসেপ্টটা ঠিক আছে, এই জন্যই আর কি। ঠিক আছে, ভেরি গুড। তো আমরা তাহলে রাত্রে কেন তোমার হচ্ছে সবকিছু দেখতে পাই? সূর্যের আলো না কারণ থাকায়। হ্যাঁ, সূর্যের আলো না থাকায় আমরা অন্যান্য যে লাইট সোর্স গুলা সেগুলা কিন্তু আমরা দেখতে পাই। তো রাতের আকাশে স্পষ্টভাবে কিন্তু এটা দেখা যায়। আমরা মনে করি যে সকালে হয়তো চাঁদ ওঠে না, এটা অনেকে মনে করে না, বা এখনো কি মনে করে এরকম না কেউ স্যার, আছে? সকালে বিকালে আমি চাঁদ দেখছি স্যার, সকালেও চাঁদ দেখছি, বিকালেও চাঁদ সকালে দেখছি। দেখছে কেউ? সকালে দেখছো? আমি দেখছি স্যার, এই 6টা বা 7টার কাছাকাছি। 11টা বাজেও দেখছি। এই সকালেও দেখছি, 11টা বাজে? দুপুরের দিকেও কয়টার সময় দেখছি। দেখছো? আমি দেখছিলাম 7টার সময়, তখন অনেক 5টা ছোট দেখছি। ছিলাম, ক্লাস 2 না 3 তে পড়তাম। তখন দেখে আমি অবাক হয়ে গেছি, কারণ আমি মানে এর আগে কল্পনাও করি নাই যে তোমার হচ্ছে চাঁদ রাতে ছাড়া দিনে ওঠে, এরকম একটা কনসেপ্ট কিন্তু আমাদের ভেতরে চলে আসছিল, তাই না? যে ইয়েস চাঁদ স্যার। শুধু, হ্যাঁ চাঁদ শুধু রাতে ওঠে, কিন্তু না, যে কোনো সময় চাঁদ থাকতেই পারে, কিন্তু আমরা দেখি না, দেখতে পাই না। কেন দেখতে আমি পাই না? এটা ওই দেখেছি ক্লাস টু কারণ চাঁদের তো কোনো থ্রিতে কিছু আলো নেই, আর সকাল সূর্যের আলো আহ, দিনের বেলা চাঁদের উপর রিফ্লেক্ট করতে আচ্ছা পারে না। আচ্ছা, সকালে। তো যাই হোক, সকালে এটা স্কুলে যাওয়ার সময় দেখেছিলাম 7টার হুম, সময়। ও, আমি এমনই ছাত্রের সময় দেখছিলাম, তো তখন ছোট ছিলাম, তো তখন দেখে আমি অবাক হয়ে গেছিলাম। তো এটা দেখার কারণ কি? আমরা দেখতে পাই এই কারণে, কারণ হচ্ছে আমরা কিন্তু সূর্যের আলো চাঁদের উপরে তখন পড়ে একটু একটু। তখন, হ্যাঁ তখন সূর্যের আলো কিন্তু মানে এত তীব্র যে অন্যান্য যে সকল লাইট সোর্স সেগুলা থেকে কিন্তু সূর্যের আলো তীব্র, যে কারণে আমরা সকালে সূর্যের আলোর থাকার কারণে আমরা ওইগুলা কিন্তু দেখতে পাই না।
আচ্ছা, শুকতারা দেখছো কেউ? শুকতারা? শুক্তারা বলতে তো শুক্র গ্রহকে বোঝায়, তাই না স্যার? শুক্র, হ্যাঁ শুক্র গ্রহ। জি স্যার হ্যাঁ, এই তো দেখছি। দেখেছো, অনেকে দেখেছো। দেখছি মেবি, কিন্তু খেয়াল নেই। এই তো অনেকে দেখছো। দেখছি স্যার। আচ্ছা, গ্রেট। হ্যাঁ, এলিয়েন তো আছে। এলিয়েন আছে ফাইজা? থাকতে পারে, কিন্তু তারা জানে না যে মানুষ আছে কিনা। কিছুদিন আগে তো শুনলাম যে নাসার বিজ্ঞানীরা নাকি এলিয়েনের অস্তিত্ব পেয়েছিল অনেক আগে, কিন্তু তারা ফাইলটাকে লুকিয়ে রাখছে। হ্যালো, আচ্ছা আচ্ছা, ওই হ্যালো যে প্রজেক্ট, সেটার কথা বলছো? না সম্ভবত খুব সম্ভবত, ছিল না। হ্যাঁ খুব সম্ভবত ওটা। স্যার, হ্যাঁ কোন এলিয়েন যদি থেকেও থাকে, কারণ আমাদের থেকে 400 লাইট ইয়ার্স দূরে, তারা এখন দেখবে যে পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়ার 2 চলতেছে। না, তারা আরো প্রাচীন দেখবে, তারা দেখবে যে পৃথিবীতে এখন ডাইনোসর বিরাজমান, এরকম আর কি, বুঝতে পারছো? যত লাইট ইয়ার্স দূরে হ্যাঁ হ্যাঁ, যত লাইট ইয়ার দূরে। আচ্ছা ডাইনোসর ঘুরে বেড়াচ্ছে। ওকে, নাও এবার আমি বলি, তোমাদের কথা সবার কথা শুনলাম, আর কেউ কিছু বলতে চাও কিনা বলো, দেন আমি তাহলে শুরু করি। আচ্ছা, না স্যার, আমরা মহাকাশ। কিছু বলতে চাই না। আচ্ছা, তাহলে আমি দ্রুত পড়ে তোমাদের পড়ায় দিয়ে শেষ করি। হ্যাঁ, তো দেখো, মহাকাশ মানে বিশাল আকাশ। এই যে বিশাল আকাশের মধ্যে কিন্তু আমরা মাঝে মধ্যে গ্রহ উপগ্রহ দেখতে পাই। তাছাড়া কিন্তু অধিকাংশ জায়গায় কেমন বলতো? অধিকাংশ জায়গায় কেমন? ফাঁকা, কেমন? ফাঁকা। অন্ধকার। অধিকাংশ জায়গায় কিছুই ফাঁকা, নাই। ফাঁকা ফাঁকা। তাই না? স্পেস, অধিকাংশ জায়গায় হচ্ছে স্পেস, ফাঁকা জায়গা। আছে, আচ্ছা, বাট আমরা দেখতে পাই না। হ্যাঁ। ডার্ক ম্যাটারের কথা বলছো, বিজ্ঞানীরা কি মনে করে জানো? হয়তো সেটা যে ডার্ক ডার্ক, এনার্জি। সেখানে কিন্তু ডার্ক ম্যাটার হিসেবে কিছু থাকতে পারে। বিজ্ঞানীরা কিন্তু এটা মনে করে, বা তাদের ইকুয়েশন থেকে কিন্তু এটা দাঁড়িয়েছে। যদিও ডার্ক ম্যাটার এইটা এখনো পর্যন্ত মানে আবিষ্কার হয়নি, তারপরেও যে ইকুয়েশনটা বিজ্ঞানীরা বের করছে, সেখান থেকে তারা বলে ডার্ক ম্যাটার নামক একটা এলিমেন্ট সব জায়গায় আছে, যেটা সবকিছুকে ব্যালেন্স করছে। ঠিক আছে, ডার্ক ম্যাটার তোমরা বড় হলে যখন পড়াশোনা করবে এটা ডার্ক পাবা। এনার্জি। ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, হ্যাঁ। তোমার সব ম্যাটারই কিন্তু এনার্জি, তাই না? ইকুয়াল কি হয় বলতো? এমসি স্কয়ার। এটা কার ফর্মুলা বলতো? আইনস্টাইন তাত্ত্ব। আইনস্টাইনের, তাই না? তোমরা সবাই দেখছো না, মানে বিজ্ঞান বা সায়েন্স বলতেই তোমরা মনে হয় আগে এই ফর্মুলাটা দেখছো, যে এনার্জি ইকুয়াল এমসি স্কয়ার, তাই না? তার মানে ভরকে শক্তিতে রূপান্তরের ফর্মুলা, তাই তো? আচ্ছা, সূর্য, গ্রহ, তারা, মহাকাশ, গ্যালাক্সি, ছায়াপথ, এগুলা সবগুলার নামের সাথে তো তোমরা পরিচিত। তোমরা কিন্তু এটা ক্লাস 4-এও পড়ছো। হ্যাঁ, ক্লাস 4-এও কিন্তু পড়ে আসছো মহাবিশ্ব সম্পর্কে। ছায়াপথ কি? হ্যাঁ, গ্যালাক্সির ইংলিশ নাম। গ্যালাক্সি হচ্ছে তোমার ইংরেজিতে হচ্ছে গ্যালাক্সি, বাংলায় কি? ছায়াপথ। ঠিক আছে, গ্যালাক্সি বাংলায় হচ্ছে আমরা ছায়াপথ। যেখানে থেকে সেটা হলো আকাশ। আমাদের আমাদের গ্যালাক্সির নাম কি? আমরা যে গ্যালাক্সিতে আছি বা যে ছায়াপথে আছি, সেটার নাম কি? আকাশগঙ্গা। আকাশগঙ্গা। মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে ব্ল্যাক হোল গ্যালাক্সি, কি? রাইট। আকাশগঙ্গা। আকাশগঙ্গা। আকাশগঙ্গা, হ্যাঁ। বাংলায় কি? আকাশগঙ্গা। আকাশগঙ্গা। ইংরেজিতে কি? যেহেতু বাঙালিতে বাংলায় বলবো। ইংরেজিতে মিল্কি ওয়ে। এই তো, তোমরা কিন্তু বাংলা টার্ম ইংরেজি টার্ম দুইটাই পেয়ে গেলে। হ্যাঁ, আচ্ছা, মহাকাশ। দেখো, আমরা এতক্ষণ ধরে যে কথা বললাম সেই কথাই কিন্তু এখানে আছে। তারপরে মহাকাশ বা মহাশূন্যের শুরু কোথা থেকে? তার মানে তোমার মহাকাশে যা যা আছে, ঠিক আছে, যা যা আছে সবই তোমার নভোমণ্ডলীয় বস্তু হবে। ঠিক আছে, যা যা আছে, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র। হ্যাঁ, এই যে আমরা পৃথিবীতে থাকি, পৃথিবীও একটা কাইন্ড অফ। তারপরে তোমার অ্যাস্ট্রয়েড যা আছে, তারপরে তোমার, হ্যাঁ, আর কি আছে? ধূমকেতু, মানে যা আছে। হ্যাঁ, মানে যাই থাকুক, যে এলিমেন্টই থাকুক, সেটাই হচ্ছে তোমার হচ্ছে নভোমণ্ডলীয় বস্তু। ঠিক আছে, তার মানে মহাকাশে যা যা আছে সব। আচ্ছা, তো দেখো, মহাকাশ বা মহাশূন্যের শুরু কোথা থেকে? আসলে এর যে শুরু কোথা থেকে আর এর যে শেষ কোথা থেকে, বিশেষ করে দেখো, মহাকাশ মহাকাশ বলতে কি বোঝায়? মানে আমরা উপরের দিকে তাকিয়ে যে আকাশটা দেখতে পাই, তাই না? তাহলে এই যে তোমার পৃথিবী, দেখো, আমি এইটা 2D তে তোমরা দেখতে পাচ্ছ, এই যে 2D তে দেখতে পাচ্ছ, এই যে পৃথিবী,
পৃথিবী থেকে উপরের দিকে যখন আমরা যত যেতে থাকবো আমরা কিসের দিকে যাচ্ছি? মহাকাশের দিকে যাচ্ছি। তো পৃথিবী থেকে যখন আমরা মহাকাশের দিকে যাচ্ছি, তখন কিন্তু আস্তে আস্তে যে বায়ুমণ্ডলের যে ঘনত্বটা, এই ঘনত্বটা কি হচ্ছে? কমে যাচ্ছে, তাই না? তো তোমার যেখানে যেখানে একেবারে বায়ুমণ্ডলের শেষ, ঠিক আছে, যেখানে একেবারে বায়ুমণ্ডলের শেষ হিসেবে ধরা হয়, সেটাকেই বলা হয় যে মহাশূন্যের শুরু। বুঝতে পারছো? বায়ুমণ্ডল বলতে কি মানে বোঝায় বলো তো 160 দেখি কিলোমিটার। তোমরা। হ্যাঁ, তোমরা পৃথিবীর সবাই যে বোঝো কিনা বলো তো। বায়ুটা আছে, যেটা পৃথিবীকে সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রে থেকে বাঁচাচ্ছে, ওজোন লেয়ারটা, এই পর্যন্ত 160 আচ্ছা। কিলোমিটার দূর পর্যন্ত। 100 মাইল। আচ্ছা, তো বায়ুমণ্ডল বলতে বোঝায় যেখানে পৃথিবীর যত রকমের গ্যাস আছে, এই সকল গ্যাস বিরাজমান, বা গ্যাস যতক্ষণ পর্যন্ত আছে। তো গ্যাস কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে গ্যাস, তাই না? তোমার নাইট্রোজেন হাইড্রোজেন, দেখাইছে আমাদের, নাইট্রোজেন, তোমার হচ্ছে অক্সিজেন, বেশি কার্বন পরিমাণে থাকে। ডাইঅক্সাইড। হ্যাঁ, তো আরো কয়টা গ্যাসের নাম বলো তো, সবাই মিলে বলো, বিভিন্ন ধরনের গ্যাসের নাম বলো। হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, অক্সাইড, হ্যাঁ, কার্বন অক্সিজেন, মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, তারপর নাইট্রোজেন। সিএফসি হ্যাঁ, সিএফসি গ্যাস, তাই তো, ক্লোরোফ্লোরোকার্বন। কার্বন আর হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। হুম, মিথেন হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন, ব্রোমিন, মিথেন গ্যাস, আয়োডিন, মিথেন গ্যাস। সালফার, হ্যাঁ। ফসফরাস। না 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 না, হচ্ছে না থাক। এই সরি, কি বলেছিলি? ধুর। আমি সাথে তোমাদের আছে মৌলের নাম হ্যালো। জিজ্ঞাসা করিনি, কিন্তু গ্যাসের নাম জিজ্ঞাসা করছি, সেগুলো কিন্তু না স্যার, গুলাইলে ভুল হবে। করে বলে ফেলছি। আচ্ছা আচ্ছা, ঠিক সরি। আছে। তো দেখ, এবার আমি বলি। তারপরে তোমার হচ্ছে পৃথিবী থেকে, মানে তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো, এখান থেকে এখন একটু উপরের দিকে তাকিয়ে দেখো। তুমি যত উপরের দিকে যেতে থাকবা, তুমি কিন্তু আস্তে আস্তে দেখবে শ্বাস নিতে পারছো না। শ্বাস নিতে পারছো না মানে ওখানে কি কম আছে বলো তো? অক্সিজেন। অক্সিজেন। কম আছে। শুধু কি অক্সিজেন? শুধু অক্সিজেন না, অন্যান্য বায়ুর উপাদানও কম আছে। তার মানে আরো যে সকল বায়ুর উপাদান, এতক্ষণ ধরে যেগুলা বললাম, বাতাসের উপাদান, হ্যাঁ, সেইগুলা কিন্তু সবই কিন্তু কম আছে। যত উপরের দিকে যাব আমরা কিন্তু সবই একসাথে মানে কম পাবো। ঠিক আছে, এই কারণে তুমি যখন নিচ থেকে উপরের দিকে যাবা, তখন আস্তে আস্তে এক সময় তুমি কিন্তু সেখানে অক্সিজেন পাবা না, বা শ্বাসকষ্ট হবে, অক্সিজেন পাবা না। যেমন এই কারণে কিন্তু বিমানে কি থাকে বলতো? উপরে অক্সিজেনের ব্যবস্থা থাকে, তাই না? মানে অক্সিজেন অক্সিজেন মাস্কের ব্যবস্থা থাকে। যদি থাকে। যদি বাই চান্স অক্সিজেনের ঘাটতি হয়, সেক্ষেত্রে কি হবে? তার জন্য অক্সিজেন মাস্ক কিন্তু ওখানে থাকে। তো বিমান কিন্তু খুব বেশি উপর দিয়ে চলে না, ঠিক আছে, খুব বেশি উপর দিয়ে কিন্তু চলে না, বুঝছো? এই কাছাকাছি কত কিলোমিটার বলো তো? 2000 কত থেকে কিলোমিটার 3000 উপরে ফুট। চলে? 14 কিলোমিটার। 2000 কত থেকে কিলোমিটার? 3000 ফুট। কত কিলোমিটার? 13 থেকে 14 কিলোমিটার অথবা 30,000 ফুটের কাছাকাছি। হ্যাঁ, তোমার হচ্ছে 10 কিলোমিটারের অ্যাভারেজ উচ্চতায় কিন্তু থাকে, ঠিক আছে, 10 কিলোমিটার অ্যাভারেজ উচ্চতায় মোটামুটি বিমানটা চলাচল করে। আর কিছু কিছু ফাইটার প্লেন বা জেট বিমান আছে না, Yes, sir. ওইগুলা কিন্তু উপর আরো অনেক বেশি উপরে চলে, তাই না? 1 লক্ষ 1.5 লক্ষ ফুট। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার 160 কিলোমিটার উপর থেকে, তার মানে কিন্তু অনেক উপর। 160 কিলোমিটার উপর তোমার হচ্ছে পৃথিবী থেকেও, তুমি এখন নিচে যেখানে দাঁড়িয়ে আছো এখান থেকেও অনেক দূর। আচ্ছা, তো যখন তোমার এই যে বায়ুমণ্ডলটা শেষ হবে, যেখানে বায়ুমণ্ডলটা শেষ হবে সেখানে কিসের শুরু বলো তো? মহাশূন্য। মহাশূন্যের শুরু, রাইট। তাহলে ওইটা কত কিলোমিটার পর থেকে শুরু? 160 কিলোমিটার। 160 কিলোমিটার উপর থেকে শুরু। ব্যাস, এতটুকু হচ্ছে এখানকার ইম্পর্টেন্ট ইনফরমেশন। আচ্ছা, এই যে মানুষ আগে কি ভাবতো, মানুষ এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো যতটুকু কিন্তু দেখতে পায়। হ্যাঁ, এতক্ষণ যা কথা বললাম সেগুলো কিন্তু চলে আসছে। মহাবিশ্ব কি? মহাবিশ্ব কি? মহাবিশ্ব কি না, মানে সবকিছু মিলেই হচ্ছে মহাবিশ্ব, ঠিক আছে? সবই কিসের মধ্যে পড়ে? মহাবিশ্বের মধ্যে পড়ে, তাই না? তো মহাবিশ্বের কোনো শেষ আছে আদেও? তোমাদের কি মনে হয়, মহাবিশ্বের কি কোনো শেষ বা এন্ডিং পয়েন্ট কি আছে? না, থাকতে পারে। না, এটি ক্রমাগত হয়তো প্রসারিত আছে, হচ্ছে। কিন্তু আমরা কিন্তু পর্যন্ত। পৌঁছাতে পারি নাই। তবে আমার মনে হয় হয়তো এর কোনো এন্ডিং পয়েন্টই নাই, কিংবা নাই বললে তো কেমন শোনা যাবে, হয়তো আছে কিন্তু সেটাই পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব না।
ঠিক আছে, আচ্ছা স্যার, জিনিস পৃথিবী তো বলতে বাড়ছে, হ্যাঁ মানে কি কয় মহাকাশ তো বাড়ছে, কিন্তু কিসের রাইট মধ্যে বাড়ছে স্যার? কিসের রাইট মধ্যে বাড়ছে? বাড়ছে, মহাকাশ বাড়ছে, কিসের মধ্যে বাড়বে? আচ্ছা, তো এটা কিন্তু মানে একটা অলওয়েজ কাপে কিন্তু যদি মহাকাশ পানি কিন্তু বাড়ে তাহলে বাড়তে তো থাকে। কাপের মধ্যে বাড়তে হবে। হ্যাঁ, ভালো কথা বলছে, বুঝছো, যে মহাকাশ কিন্তু বাড়ে, কিন্তু কিসের মধ্যে বাড়ে? ভয়েড। কিসের মধ্যে? স্পেসের মধ্যে বাড়ে। যে মহাকাশের মধ্যেই বাড়ে। না না না, তুমি বাইরেও তো বিষয়টা কত বুঝতে জিনিস পারছো আছে। না। শোনো, এক সময় তোমরা কি জানো মহাকাশটা একসময় এইরকম ছোট্ট ক্ষুদ্র একটা বিন্দুর মধ্যে ছিল? বিগ ব্যাং, তোমরা তো এটা তো জানো, বিগ ব্যাং তথ্য তাই না? এখন থেকে 13.75 বিলিয়ন বছর আগে, মানে হ্যাঁ, 1375 কোটি বছর আগে হয়েছিল। এই এই ইনফরমেশন ডেটাগুলো কিন্তু মনে রাখতে হবে যে এখানে কিন্তু তোমরা ডেটাগুলো পেয়ে যাবে 13.75 বিলিয়ন বছর আগে এই যে মহা বিস্ফোরণ বা বিগ ব্যাং এটা কিন্তু হয়েছিল, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তো যাই হোক, সবার আগে কিন্তু আমরা এই যে মহাকাশটা এটা কিন্তু এরকম ছোট্ট একটা বিন্দুতে কেন্দ্রীভূত অবস্থাতে ছিল, বুঝতে পারছো? তো ওইখানে মানে প্রচুর পরিমাণে গরম ছিল, মানে একেবারে ইনফিনিটি লেভেলের গরম ছিল। ঠিক আছে, কারণ কি, কারণ ওইখানে হচ্ছে ঘনত্বটাও কিন্তু ঘনত্বটাও কিন্তু একেবারে ইনফাইনাইট মতোই ছিল, বুঝতে পারছো? তো ওই যে ওইখান থেকেই তোমার এই এত প্রেসার, ঘনত্ব বেশি মানে এখানে প্রেসারও বেশি। তাহলে দেখো স্যার ছোট্ট একটা বিন্দু থেকে কিভাবে এই মহাবিশ্বটার সৃষ্টি হলো, তাই না? আচ্ছা, আমরা তো আমার সামন্ত যে কথাটা বললো যে কাপের ভিতরে তোমার হচ্ছে মনে করো পানি বাড়ে, তা পানি বেড়ে কোথায় যাবে? কাপের ভেতর থেকে, তাই না? আচ্ছা, সেই জবাবটা কিন্তু এখানেই লুকিয়ে আছে, এই যে ছোট্ট একটা বিন্দু, এটা কিন্তু একসময় মহাবিশ্ব ছিল। ঠিক আছে, তাহলে তখন কি ওই ছোট বিন্দুটাই ছিল, বা তখন কিসের মধ্যে ছিল এটা? তখন যার ভিতরে সেটাই ছিল তো এখনো প্রশ্ন। তার ভিতরেই আছে, তখন যার ভিতরে তাহলে ছিল ওই এখনো যেটার তার ভিতরে ছিল ভিতরে। ওই জিনিসটা কি? ওই স্যার জিনিসটা কি? এটাই কোয়েশ্চেন। কোনটা? ওই জিনিসটা কি? কোন জিনিসটা? স্যার যেটার অবশ্যই। যে মধ্যে এই জিনিসটার জিনিসটা ছিল ভিতরে ওই ও, বিন্দুটা ছিল। যেটার মধ্যে ছিল ওইটা কি, তাই তো? আচ্ছা, আসলে কোনো কিছুর মধ্যে ছিল জি না, স্যার, জাস্ট এই ছোট্ট দিস একটা বিন্দু কোশ্চেন এটা গোস টু বড় নাসা। হয়েছে, ছোট্ট স্যার একটা এটা বিন্দু এটা আশপাশে তো বড় কিছু হয়েছে। ছিল, এটা তো এক্সিস্ট করতে না, আশপাশে তো কিছু ছিল। না না, তোমার সবার প্রথমে ছোট্ট একটা বিন্দু ছিল, সেই বিন্দু থেকেই তোমার বিন্দুটা সবকিছু, কিসের মধ্যে ছিল? শুধু বিন্দু ছিল, স্যার কিছুর বিন্দু মধ্যে একটা থাকাই কেন আবার লাগবে? ওই আশপাশে বিন্দু সীমান্ত যেটার মধ্যে থাকবে, ছিল ওটার বাইরে ওইটা যেতে আবার যাবে কিসের না। মধ্যে ছিল? এই বলো, মানে কোনো কিছুর মধ্যে কি থাকাই লাগবে এরকম কোনো কথা আছে নাকি? তোমাদের কেমন আশেপাশে ছিল প্রশ্ন? জি বলতে স্যার, অবশ্যই থাকতে আরো হবে। আরো ছিল আর কোনো না না প্রশ্ন? না, হ্যাঁ বলো। স্যার বিন্দু ওই ভাই জায়গাতেই সায়েন্সে আসছিল, তো ধর যে মারলে জায়গাতে হবে। ওইটা আসছিল। হ্যাঁ, আচ্ছা, ভালো ভালো ইন্টারেস্টিং কথা বলছো তোমরা সবাই। তো তারপরে দেখো, তোমার মহাবিশ্বটা যে কথা বললাম ছোট্ট একটা বিন্দু ছিল, যে বিন্দু থেকে কিন্তু সবকিছু তৈরি হয়েছে, সবকিছু সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এখন কিভাবে সৃষ্টি হয়েছে আমরা যদি এক এক করে বলতে লাগে আমাদের কিন্তু 4 ঘন্টা লাগবে। তো দেখো, যাই হোক, আমরা ওইটা স্যার না আপনি বলে বলেন। আমরা বলবো হচ্ছে মহাবিশ্ব কি সৃষ্টি জগতে মানে যা কিছু আছে একেবারে সবকিছু মিলেই হচ্ছে মহাবিশ্ব। তার মানে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা বালুকণা থেকে শুরু করে, পৃথিবী থেকে শুরু করে একেবারে দূরে আমরা যত গ্রহ নক্ষত্র উপগ্রহ ধূমকেতু গ্যালাক্সি ট্যালাক্সি যাই দেখতে পাই সবই হচ্ছে মহাবিশ্বের অংশ। ঠিক আছে, আচ্ছা, স্যার আহ হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, দেখা আচ্ছা, যাচ্ছে। একটু নেটওয়ার্ক ইস্যু হতে পারে। আচ্ছা, একটু উপরের দিকে সোয়াইপ করে দেখতে পারবো পরে। তাহলে দেখো, আমাদের যে মহাবিশ্ব এটার কিন্তু অ্যাকচুয়ালি কোনো শেষ আসলে আমাদের জানা নাই এখনো পর্যন্ত। আমাদের জানা বা আমাদের আয়ত্তের ভিতরে কিন্তু এটা আসেনি যে মহাবিশ্বের শেষ আসলে কোথায়। ঠিক আছে, মহাবিশ্বের শেষ যে আসলে কোথায় সেই সব কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না বা বুঝি না, বা আমাদের আয়ত্তের ভিতরে আসলে নাই। তো এইটা কিন্তু আমি তোমাদেরকে দেখাইছি। ঠিক আছে, এই যে দেখো কত ছোট মানুষ, এই সবই হচ্ছে মহাবিশ্বের তোমার হচ্ছে এই একটা রকেট। ঠিক আছে, আচ্ছা, অ্যাস্টেরয়েড দেখছো?
আচ্ছা দেখো, আমরা গ্যালাক্সিতে আমি তোমাদেরকে গ্যালাক্সি দেখাবো। আচ্ছা, গ্যালাক্সির আগে এইগুলো যেগুলো দেখতেছো, এগুলো সবই হচ্ছে গ্রহ উপগ্রহ, ঠিক আছে? সবই হচ্ছে গ্রহ উপগ্রহ। আর এই যে এইটা তোমাদের খুব পরিচিত একটা গ্রহ, এটাকে কি বলে বলো তো? পৃথিবী। আর্থ। আচ্ছা। আর এটা কি বলো? এটাও তোমাদের সবার পরিচিত, এটা কি? শনি। শনি। শনির আচ্ছা, রিং। ওয়াও, এটা সেই কি? সুন্দর। এটা কি? গ্যাস পিণ্ড। জুপিটার। উম, এটা ইউরেনাস। জুপিটার, জুপিটারের বাংলা কি? বৃহস্পতি। গ্যাস পিণ্ড। আচ্ছা, এটা এটা কি? রবি। আমাদের সবার চেনা পরিচিত সূর্য। সূর্য, হ্যাঁ, সূর্য ভাই আমাদের, হ্যাঁ। তাহলে আচ্ছা দেখো, এইটার মধ্যে সূর্যটা বুধ। কত ছোট দেখছো? সূর্যটা পৃথিবীর থেকে কত গুণ বড় বলো তো? দেখি তোমাদের এই জেনারেল নলেজ আছে কিনা। 13 লক্ষ গুণ। 13 লক্ষ গুণ। আচ্ছা, আর আমাদের থেকে কত কোটি কিলোমিটার দূরে? 15 কোটি 15 কিলোমিটার। 15 কোটি। 15 কোটি কিলোমিটার দূরে। এই তো, এই যে আলো জেনারেল আসতে নলেজ সময় গুলো। লাগে 8 মিনিট 20 সেকেন্ড। রাইট, 8 মিনিট 20 না 18 কোনটা? 20। আচ্ছা, বইয়ে 20 যাই দেওয়া। হোক। 18 সেকেন্ড। আচ্ছা, এনিথিং, বইয়ে হ্যাঁ, 20 যাই দেওয়া। হোক। এই যে যে কথাগুলো বললাম তোমাদেরকে, এগুলো কিন্তু সব জেনারেল নলেজের কথা, ঠিক আছে? সবার কিন্তু নলেজে রাখার মতো কথা। তো দেখো, তার মানে একটা সূর্যের ভেতরে কতগুলা পৃথিবী ঢুকবে? লক্ষ লক্ষ পৃথিবী ঢুকবে, তাই না? আচ্ছা, তারপর দেখো, সূর্যটা কিন্তু সবচেয়ে বড় না, সূর্যের থেকে অনেক বড় আছে। এবং এই যে দেখো কত বড়, সূর্য থেকে লক্ষ লক্ষ গুণ বড়। এই যে একটা ব্ল্যাক হোল, ঠিক আছে? ব্ল্যাক হোল, ব্ল্যাক সব হোল কি থেকে ছোট করে? ব্ল্যাক হোল। হ্যাঁ, সব থেকে ছোট ব্ল্যাক হোল। আচ্ছা, ব্ল্যাক হোল কি? না না, সবচেয়ে ছোট ব্ল্যাক হোল বলা আলট্রা ম্যাসিভ বলা যেতে পারে ব্ল্যাক না। হোল আছে। হ্যাঁ, এর থেকে অনেক না, ছোট ছোট। সবথেকে ছোট ব্ল্যাক হোল আমাদের পৃথিবীর একটা ইটের কণার থেকেও ছোট হইতে পারে। রাইট রাইট রাইট। এই তো, তার মানে সায়েন্স রিলেটেড অনেক ভিডিও দেখো, বোঝা যাচ্ছে। তো এটা এটা জি কিন্তু স্যার, সবার দেখা মহাকাশ উচিত। নিয়ে আমার হ্যাঁ খুব আগ্রহ। হ্যাঁ, এটা এটা কিন্তু সবার দেখা উচিত, সবাই দেখবা, ঠিক আছে? মানে বেশ মজা লাগবে বা ভালো লাগবে দেখতে। হ্যাঁ, তোমরা দেখা যাচ্ছে অনেকে ওই সিরিয়াল দেখো, সিরিয়াল না দেখে তোমরা এই সায়েন্স রিলেটেড বিষয়গুলো দেখবে, অনেক স্যার ভালো ওগুলো লাগবে। মেয়েদের বলেন, মানে কেন, আমাদের বোনেদের ছেলেরা বলেন। দেখে না? হোয়াট ইজ সিরিয়াল? স্যার আমিও চিনি না। হ্যাঁ, এই তো, এই না হলে আমাদের মেয়েরা। ভেরি গুড। আলট্রা আচ্ছা ম্যাসিভ ব্ল্যাক হোল। দেখো, মানে বড়র কিন্তু কোনো শেষ নেই, আসলে বড়র কিন্তু কোনো শেষ নেই। এই যে দেখো, গ্যালাক্সি, একটা গ্যালাক্সি, এই দেখো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, তাই না? এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে কিন্তু অনেক লাখ লাখ কি আছে, গ্রহ স্যার আছে, মিল্কি ওয়ে গ্যালাক্সি কি এখনো এরকমই দেখা যায়? পৃথিবীর মতো লাখ লাখ গ্রহ আছে, হ্যাঁ অবশ্যই। মিল্কি এটা কেন ওয়ে তো স্যার? এভাবেই, গ্যালাক্সি। হ্যাঁ এভাবেই তো চলে। আচ্ছা, তো লাইট ইয়ার বোঝো? লাইট ইয়ার মানে কি বোঝো তোমরা? আলো। আলো লাইট ইয়ার 1 মানে কি বলো বছরে তো? যতটুকু আলোর দূরত্ব বর্ষ। অতিক্রম করে ততটুকু পরিমাণ। আলো 1 বছরে, তাই তো, যত দূর দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে লাইট ইয়ার। তাহলে আলো বলো তো সেকেন্ডে কত কিলোমিটার যায়? 3 লক্ষ। 3 লক্ষ। মনে থাকবে, আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। তাহলে তোমার এই যে সূর্যের সবচেয়ে কাছের এই নক্ষত্র হলো আলফা সেন্টারি, মহাবিশ্বে, যেখানে সময় লাগে 4 মহাবিশ্বের বছর। সবচেয়ে দ্রুততম বস্তু কি তাহলে? বা সব থেকে দ্রুত গতি কিসের গতি বলো? সব থেকে দ্রুত আলো। গতি কিসের গতি? আলো, লাইট। আলোর গতি, তাই তো, স্পিড অফ লাইট। আলোর গতি হচ্ছে সব থেকে দ্রুত গতির সম্পন্ন। এই যে তোমাদের এখানে সবই দেয়া আছে, আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, আর হচ্ছে এখানে দেয়া আছে যে 8 মিনিট 20 সেকেন্ড লাগে। হ্যাঁ, আচ্ছা, তো দেখো, তোমাদের সব থেকে নিকটবর্তী যে নক্ষত্র, হ্যাঁ আলফা সেন্ট্রি, সেখানকার যে আলো সেটা কি 4 বছরের চেয়ে বেশি সময় লাগে আসতে। তার মানে চিন্তা করে যে কত দূরে, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, তাহলে 4 বছরে কত বেশি। জাস্ট কল্পনা করো, তার মানে কত দূরে অবস্থিত একটা নক্ষত্র, ঠিক আছে? মানে সূর্য ছাড়া সূর্যের সব থেকে নিকটবর্তী, তাই তো, একটা নক্ষত্র যেটার আলো আসতে তাই 4 বছরের বেশি সময় লাগে। তাইলে জাস্ট ইমাজিন যে ওটা কত দূরে অবস্থিত, বুঝছো? আচ্ছা, অনেক দূরে, অনেক 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 দূরে। সৌর সৌরজগৎ মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা নামক গ্যালাক্সির অন্তর্গত।
মিল্কি ওয়ে যেটা, আকাশগঙ্গাও তাই, তাই তো? বাংলা নাম আকাশগঙ্গা, মনে রাখবা। তার মানে এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গার ভেতরে আমাদের সূর্যের মতো গঙ্গা কিন্তু মানে তো নদী। আরো অনেকগুলা সূর্য কিন্তু আছে, বা আরো অনেকগুলা নক্ষত্র কিন্তু আছে, আরো অসংখ্য অসংখ্য গ্রহ উপগ্রহ কিন্তু আছে, বুঝছো? জি আচ্ছা, স্যার, কিন্তু স্যার মহাবিশ্বের গঙ্গা মানে নদী, মহাবিশ্বের আবার আকাশ। উৎপত্তি হলো কিভাবে? মহাবিশ্বের উৎপত্তি কিভাবে হলো এটা কিন্তু আমরা বলছি, কিভাবে? মহাবিস্ফোরণের মাধ্যমে। মানে বিগ ব্যাং। সবকিছু ছোট্ট একটা বিন্দুতে তোমার পুঞ্জীভূত অবস্থায় ছিল, এবং ওই বিন্দুটা কি অনেক বেশি তোমার উত্তপ্ত, অনেক বেশি প্রেসার, অনেক বেশি ঘনত্ব, তাই না? একেবারে ইনফাইনাইট লেভেলের, আমরা ইনফাইনাইটের সাথে তুলনা করছি, ঠিক আছে? তো ওইখান থেকে তোমার বিগ ব্যাং এর আহ, ফলে, অর্থাৎ ওই ছোট্ট বিন্দুটার মহাবিস্ফোরণের ফলে এই যে মহাবিশ্ব, এটার সৃষ্টি হয়েছে। এবং এটার প্রুফ আছে অনেক, কিছু প্রুফ কিন্তু আছে। রেড শিফটিং নাম শুনছো? রেড শিফটিং, রেড এটা শিফটিং। কি জিনিস স্যার? আচ্ছা, হ্যাঁ, তোমার না, হচ্ছে মহাবিশ্ব কি হচ্ছে, অলওয়েজ প্রত্যেক মুহূর্তে কিন্তু এক্সপ্যান্ড হচ্ছে। এক্সপ্যান্ড মানে প্রত্যেক জি মুহূর্তে স্যার, কিন্তু বাড়ছে, বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে, প্রত্যেক বাড়তে আছে। মুহূর্তে বাড়ছে। তাহলে প্রত্যেক মুহূর্তে যেহেতু বাড়ছে, এটার প্রমাণ যদি করা যেতে পারে, তাহলেই কিন্তু তোমার যে মহাবিশ্বটার সৃষ্টি হয়েছিল বিগ ব্যাং থেকে বা মহাবিস্ফোরণ থেকে, এটার প্রমাণ কিন্তু করা সম্ভব। তাহলে আমরা কিভাবে প্রমাণ করতে পারি যে মহাবিশ্ব ক্রমশই দূরে সরে যাচ্ছে? কিভাবে প্রমাণ করতে পারি? রেড রেড শিফটিং, এটার মাধ্যমে প্রমাণ করতে পারি। তাহলে এটা কি জিনিস? এটা হচ্ছে তোমার অনেক দূরের যে সকল তোমার নক্ষত্র, দূরের নক্ষত্র, অর্থাৎ দূরের নক্ষত্র থেকে কিন্তু আমরা রাতের বেলায় অনেক আলো বা অনেক তারা দেখতে পাই না? তো তারাগুলো কি আসলে? তারাগুলো কিন্তু আসলে কি বলতো? নক্ষত্র, তাই না? নক্ষত্র, যেগুলো হয়তো হ্যাঁ, এখন বিলীন হয়ে গেছে। রাইট। এগুলো কিন্তু এখন বিলীন হয়ে যেতে পারে, কারণ আহ, তোমার হচ্ছে নক্ষত্রগুলা, এখন আমরা উপরে যে তারাটা দেখতে পাচ্ছি, হয়তো এই মুহূর্তে ওই তারাটার কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে? তার মানে ওই তারা লক্ষ লক্ষ বছর আগের তারা যে জ্বলছে, ওইটার লাইট কিন্তু এখন আমরা পাচ্ছি লক্ষ লক্ষ বছর পরে, কারণ সেখান থেকে আলো আসতে লক্ষ লক্ষ বছর কিন্তু সময় লাগছে, বুঝছো? এই কারণে আমরা এখন যেই আলোটা পাচ্ছি, এই আলোটা হয়তো ছাড়ছে আজ থেকে কয়েক কোটি বছর আগে বা কয়েক লক্ষ বছর আগে। তার মানে এখন যেই বস্তুটা আমরা দেখতে পাচ্ছি, উপরে যে আলোটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আজকের না, এখনকার না, বরং এটা লক্ষ লক্ষ বছর আগের আলো। কথা বুঝতে পারছো? তার মানে সেইখান থেকে আলো আসতে, জি স্যার। আচ্ছা বুঝে নাই কে কে, সেখান থেকে আলো আসতে লক্ষ লক্ষ বছর কিন্তু লেগে গেছে, বুঝছো ফাইজা? সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। ভেরি গুড। আচ্ছা, জি স্যার। তাহলে সবাই বুঝছো কিনা একটু এনশিওর করে দাও। এনশিওর করেছো, ভেরি গুড। বুঝো নাই কে, এবার বলো বুঝো নাই কে। তাহলে ওই যে দূরের যে একটা নক্ষত্র, মনে করো নক্ষত্রে যে আলোটা দেয়, সেই আলোর কিন্তু কালার আছে বা রং আছে, ঠিক আছে? আলোর রং আছে। তো আলোর রং থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে ওই আলোর ফ্রিকোয়েন্সি কেমন, আলোর রং থেকে কিন্তু আমরা বুঝতে পারি, তাই না? আচ্ছা, আলোর কয়টা রং আমরা দেখি বলতো? কয়টা রং আমরা দেখি বলতো? 7টা। বলো সবাই। 7টি। স্যার 2টা। 7টা। হ্যাঁ, প্রথম থেকে বলো কি কি দেখো। কলা। স্যার সাদা লাল দেখি। বেগুনি, নীল, সাদা, না সরি, বেগুনি, নীল, আসমানি, তাই তো? সাদা, হলুদ, কমলা আর লাল, তাই না? একটা আলোর কিন্তু এতগুলা মানে রং আছে। এই যে আমরা কিন্তু সাদা দেখি, তাই না? আলো কেমন দেখি আমরা? আমরা এমনিতে মনে হয় যেন সাদা দেখি, কিন্তু ওই সাদার ভিতরে কিন্তু তোমার এই সবগুলা রং আছে। বিশ্বাস হয় না? বলো কার বিশ্বাস জি হয় না, আমি স্যার, দেখাচ্ছি। বিশেষ হয় না। আমার বলো বিশ্বাস হয়। কার বিশ্বাস হয় না, আমি নিজে প্রমাণ করছি নিজের হাতে। কার বিশ্বাস হয় না বলো। স্যার আমি একবার রংধনু প্রিজমের বানাইছিলাম। সাহায্যে এটা ব্যাখ্যা করা যায়। রংধনী, হ্যাঁ রাইট। পানি দিয়েও ব্যাখ্যা করা যায়, শুধু পানি লাগবে, পানি আর একটা স্প্রে। স্যার একবার বাথরুমে রংধনু দেখছিলাম। রংধনু দেখছো?
ওই যে বাথরুমের হয়তো এই যে ছোট ছোট ঝর্ণার আলোতে একটু ছোট পানি ঝর্ণার কোণা দিকে থেকে একটু রোদ করতে ছোট পারে। ছোট পানি কোণা থেকে হয়তো দেখছো, এই যে দেখো, এই জি যে একটা স্যার। সাদা সাদা আলো না, এটা দেখতে পাচ্ছ, মানে যে যে আলোটা আমরা দেখতে পাই সাদা আলো না, সেটা যে আলোটা আমরা দেখতে পাই এটা কেমন, সাদা না? জি স্যার। হ্যাঁ, ওই যে সাদা আলো, এবার সাদা আলোটাকে আমরা যদি প্রিজমের ভিতর দিয়ে নিয়ে যাই, তাহলে এই সাদা আলোটা কিন্তু বিশ্লেষণ হয়ে বা ভাগ হয়ে কয়টা রং ধারণ করবে বলতো? 7টি। 7টা রঙে কিন্তু, হ্যাঁ, ভাগ হয়ে যাবে। বে, নি, আ, স, হো, ক, লা। ঠিক আছে, এই 7টা রঙে কিন্তু এই যে সাদা রঙের যে আলোটা, এটা স্প্লিট হয়ে 7টা রঙে ভাগ হয়ে যাবে। এই রংটা কি তোমার এই যে প্রিজমের ভিতর থেকে কালার হয়ে আসছে নাকি? না তো। এই প্রিজমটা কি করছে, প্রিজমটা কিন্তু এই সাদা রংকে এরকম 7টা রঙে ভাগ করে দিছে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রিজমের বিশেষত্ব। তো যাই হোক, তার মানে তোমরা কি বুঝলে যে আলোর কিন্তু এতগুলা রং আছে। দেখো, আমরা আলোর অধ্যায়ের বিষয়টাও কিন্তু এখানেই জেনে যাচ্ছি। ঠিক আছে, ওকে। তো মোটামুটি ওই যে এগুলো জেনে যাচ্ছি, মোটামুটি। এই আলোর এই রংগুলার এইরকম কালার কেন হয়, দেখা যাচ্ছে এক একটা কালারের তোমার কিন্তু ফ্রিকোয়েন্সি এক এক রকম, এক একটা আলোর ফ্রিকোয়েন্সি এক এক রকম, এজন্য আমরা এক এক আলোকে এক এক ভাবে দেখতে পাই। কোনোটা লাল দেখি, কোনোটা আহ হলুদ, ঠিক আছে, কোনোটা সবুজ, কোনোটা নীল, অতি বেগুনি, তাই না, আল্ট্রা ভায়োলেট দেখতে পাই। তো বা ভায়োলেট বা হচ্ছে তোমার হচ্ছে বেগুনি দেখতে পাই। ঠিক আছে, এই যে আহ দেখার কারণটা কি, দেখার কারণ হচ্ছে ফ্রিকোয়েন্সি। লাইটের কিন্তু একটা ফ্রিকোয়েন্সি আছে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি আছে বা তোমার কম্পাঙ্ক। ঠিক আছে, কম্পাঙ্ক আছে, অর্থাৎ ওয়েভ লেন্থ। তোমরা কি এগুলা এগুলা ওয়ার্ডের সাথে পরিচিত? জি। ফ্রিকোয়েন্সি, ওয়েভ লেন্থ, হ্যাঁ, তারপরে জি হচ্ছে স্যার। পর্যায়কাল, হ্যাঁ, সবাই জি স্যার। পরিচিত না? এগুলা ইয়েস কিন্তু স্যার। সবাই জানো বা হয়তো পড়েছো। তো আলোর কিন্তু এই যে আলাদা আলাদা কিন্তু বৈশিষ্ট্য আছে। তো আলো অ্যাকচুয়ালি কি, আলো কিন্তু অ্যাকচুয়ালি ফোটন কণা। ফোটন কণা, যাই হোক, আলোর চ্যাপ্টারে যে আমরা খুবই ডিটেল ইনশাল্লাহ আলোচনা করব। এটি ঠিক আছে, প্যাকেট আকারে আসে। হ্যাঁ, আচ্ছা। তো ওই যে দূরের যে নক্ষত্র, ওইটা নক্ষত্রের আমরা এই লাইটটা যখন বিশ্লেষণ করি, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে ওই যে দূরের যে নক্ষত্রটা, ওইটা কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। এখন দূরে সরে যাওয়ার কারণ কি? অবশ্যই এক্সপ্যান্ড হচ্ছে, এই জন্য দূরে সরে যাচ্ছে। এই জন্য ওইটাকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ লাল তোমার শিফট করছে, লালে শিফট করছে। তো এই জন্য বলা হয় এটাকে রেড শিফটিং, মানে হচ্ছে যত নক্ষত্র দূরে চলে যাচ্ছে তত কিন্তু আমরা সেভাবে উপলব্ধি করতে পারছি দেখে, পর্যবেক্ষণ করে। তো এর মানে কি, এর মানে হচ্ছে সবকিছু নিশ্চয়ই দূরে দূরে চলে যাচ্ছে। দূরে কেন চলে যাচ্ছে? নিশ্চয়ই এক্সপ্যান্ড হচ্ছে, এই কারণেই দূরে চলে যাচ্ছে। ঠিক আছে, এ থেকে আমরা বুঝতে পারি যে কি মহাবিস্ফোরণ এই তত্ত্বটা সঠিক। ঠিক আছে, এই একটা প্রুফ কিন্তু এখানে আছে। তাহলে বুঝে গেছে যে মহাবিস্ফোরণ এই তত্ত্বটা কেন এটাকে সব থেকে বেশি গ্রহণযোগ্য বলা হয়। আচ্ছা, জি স্যার। হ্যাঁ, এবার পৃথিবীর বয়স কত, পৃথিবীর বয়স কত, মহাবিশ্বের বয়স কত, এগুলা কিন্তু তোমাদের একটু জেনে রাখতে হবে। স্যার, আচ্ছা, হ্যাঁ বলো। আপনি যে লিখছেন এটা কি মাউস দিয়ে লিখেন? না, তোমার কি মনে হয় মাউস দিয়ে আমার লেখা যাবে এভাবে? আহ, একটু অন্যরকম লাগে তাই জিজ্ঞাসা করলাম আর কি। ও, আসলে মাউস দিয়ে কি এরকম করে লেখা যায়? মাউস দিয়ে এভাবে লেখা যাবে না তো। স্যার টাচ এগুলো আছে মনে হয় লেখা। হুম হুম হুম, রাইট রাইট জি, রাইট, ওইটাই জিজ্ঞাসা করতেছিলাম। এক্স্যাক্ট। স্যার এগুলো আমি দেখছি। স্যার, হ্যাঁ, পৃথিবীর বয়স প্রায় 454 কোটি মেবি। 54 কোটি। আচ্ছা, পৃথিবীর বয়স কত? তোমাদের কাজ দিয়ে দিলাম, 500 বলো। কোটি বছর। না না, না, 500 কোটি অত না। কোটি। বলো বলো, পৃথিবীর বয়স কত দেখি, কারা কারা, কাদের কাদের এই জেনারেল নলেজটা আছে? ভাবো ভাবো ভাবো, সাহস করে বলে ফেলো। আর 454 কোটি। 754 কোটি, আর কেউ বলবা? 500 কোটি। আর না, 500 কোটি অত এখনো হয়নি। 400 কোটি। 450 কোটি বলি আমরা, ঠিক আছে, 450 কোটি বলি, তার মানে 454 কোটি। 4.54 এরকম বিলিয়ন।
প্রায় বিলিয়ন 454 কোটির মতো। 4.5 বিলিয়ন, তাই তো? তার আর মানে বিশ্বের 450 কোটি। তাহলে তাহলে দেখো কত কোটি বছর আগে আমাদের এই পৃথিবীটা তৈরি হয়েছে। 454 কোটি। হ্যাঁ, 450 কোটি বছর আগে, এক কথা এইভাবে বলবা, ঠিক আছে? 450 কোটি বছর আগে, তার মানে যখন তৈরি হয়েছে তখন কি এমন ছিল? এমন ছিল না, কিন্তু একদম সূর্যের মতো জল জল, সূর্যের মতো জ্বলন্ত একটা অগ্নিপিণ্ড ছিল এই পৃথিবীটা। বুঝতে পারছো? মহাবিশ্বের হচ্ছে গিয়ে 1380 কোটি বছর। হ্যাঁ, মহাবিশ্বের হচ্ছে 1380 কোটি, মানে মানে 13.75 বিলিয়ন, 1375, তাই তো? এই যে 1375 কোটি বছর। আচ্ছা, তো এটা মনে রাখবা যে মহাবিশ্বের অর্থাৎ বিগ ব্যাং হয়েছে কত বছর আগে, এবং হচ্ছে পৃথিবীটা তৈরি হয়েছে কত বছর আগে, ঠিক আছে? আচ্ছা, এইবার তোমার হচ্ছে আহ প্রাকৃতিক গ্রহ এবং উপগ্রহ। এই যে বললাম যে অসংখ্য গ্রহ কিন্তু আছে, হাজার হাজার আহ, লক্ষ লক্ষ গ্রহ আছে তোমার শুধুমাত্র এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে, শুধু মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে, ঠিক আছে? হ্যাঁ, মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে কিন্তু এত এত গ্রহ আছে। এখন গ্রহকে কেন্দ্র করে যদি কোনো কিছু ঘোরে, ওইটাকে কি বলি আমরা? এই যে মনে করে একটা গ্রহ, এই গ্রহের কেন্দ্র করে এইভাবে ঘুরে, এটাকে কি বলি আমরা? উপগ্রহ। হ্যাঁ, উপগ্রহ। উপগ্রহ। উপগ্রহ উপগ্রহ কিন্তু একটা নির্দিষ্ট কক্ষপথকে মেনটেন করে ঘোরে। কক্ষপথকে মেনটেন করে ঘোরে, এটা প্রুফ কি জানো? কারণ এর ফলেই কিন্তু আমরা একটা নির্দিষ্ট আকারের, একটা নির্দিষ্ট সময়ে চাঁদের একটা নির্দিষ্ট আকার কিন্তু আমরা দেখতে পাই। বুঝছো? চাঁদের বিভিন্ন দশা দেখছো না তোমরা ক্লাস 4-এ? জি স্যার। হ্যাঁ, মনে করে দেখো, দেখছো না? জি। দেখছি স্যার। এই তো চাঁদের দশা, এই যে দেখো চাঁদের কতগুলা দশা। তো চাঁদের এই যে দশাগুলা, একটা এরকম নির্দিষ্ট দশা কেন দেখা যায়? এর নিশ্চয়ই একটা ফিক্সড বা একটা নির্দিষ্ট উপগ্রহ আছে, তাই? সূর্যের আলো নির্দিষ্ট জন্য ওই জায়গার উপরে পড়ে সেই জন্য। না না, আমি ওই কথা বলি নাই। এই যে দেখো চাঁদের কয়টা দশা? 8টা হবে। না না, 8টা হবে 10টা মনে হয়। চাঁদের? না না, অত না। বলো চাঁদের কয়টা দশা? কথা হ্যাঁ, 8টাই হওয়ার কথা। 8টা দশা না? 8টা তো। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি 6টা বলবা। তো এইগুলো হচ্ছে তোমার হচ্ছে চাঁদের দশা। দেখা যাচ্ছে আজকে চাঁদের যেরকম দশা, আজ থেকে 27.5 দিন অর্থাৎ 28 দিন পরেও কিন্তু চাঁদের ওই একই দশা তোমরা দেখতে পারবা, তাই না? তাই না বলো? জি ইয়েস স্যার। স্যার। হ্যাঁ, আবার আজ থেকে 14.5 বা 15 দিন পরে চাঁদের একটা বিপরীত দশা মতো দেখতে পারবা, তাই না? এই যে যেমন দেখো, জি স্যার। তোমরা যখন পূর্ণ চাঁদ দেখা যায় ওটাকে কি বলা হয় বলো তো বাংলায়? দেখি কেউ পারো? পূর্ণিমা। পূর্ণিমা। আর যখন তোমার কালো চাঁদ দেখা যায়, মানে অন্ধকার থাকে, অমাবস্যা। 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 আচ্ছা, তাহলে দেখো পূর্ণিমার ঠিক কতদিন পরে এই অমাবস্যাটা হয়? 14 প্রায় দিন 15 দিন। 29 মানে দিন। প্রায় 15 দিন, তাই তো? প্রায় 15 দিন, তাই তো? 15 দিন। হ্যাঁ, রাইট। এবার দেখো অর্ধেক চাঁদ, অর্ধেক চাঁদ দেখা যায় কখন? তুমি যখন ঠিক অর্ধেক চাঁদ দেখতে পারবা, তার ঠিক এক্স্যাক্টলি 14, 14.5 বা 15 দিনের মাথায় কিন্তু এরকম আবার অর্ধেক চাঁদ দেখতে পারবা, তাই তো? কিন্তু অপোজিট সাইডে। হ্যাঁ, উল্টো অবস্থায়। আচ্ছা, যাই হোক, তো এর দ্বারা তোমরা কি বুঝলে? নিশ্চয়ই ওইটা একটা নির্দিষ্ট কক্ষপথকে কেন্দ্র করে ঘুরছে, তাই না? তা না হলে তো এমন হওয়ার কথা না, এরকম ফিক্সড ভাবে দেখা যাওয়ার তো কথা না। নিশ্চয় একটা নির্দিষ্ট ফিক্সড কোন একটা কক্ষপথে ঘুরছে, এবং একই সাথে এর নিজেরও কিন্তু চাঁদ কিন্তু নিজেও নিজের অক্ষে ঘোরে, জানো? এই যে চাঁদ, এই যে ইয়েস একটা, স্যার। জি স্যার। হ্যাঁ, একটা গ্রহ কিন্তু নক্ষত্রকে কেন্দ্র করে যেরকম ঘোরে, আবার এটা কিন্তু নিজের অক্ষেও ঘোরে এরকম লাটিমের মতো। বুঝতে পারছো? নিজের অক্ষের উপরেও কিন্তু এরকম লাটিমের মতো ঘোরে, তোমরা কি জানো? জি পৃথিবীটাও স্যার। কিন্তু ঘুরছে,
জি স্যার জানো জানি। না? জি স্যার, হ্যাঁ, চারটা পৃথিবী পৃথিবী কিন্তু চারিদিকে যত গতিতে এই যে ঘুরে, নিজের পৃথিবী কক্ষপথ কিন্তু সেই এরকম গতিতে ঘুরে। লাটিমের মতো এরকম পন করে আমাদের পৃথিবীটা ঘুরছে, জানো? এরকম জি। নিজের অক্ষের উপরে থেকে ঘুরছে, এবং আহ্নিক এটা খুব গতি। সম্ভবত সেকেন্ডে 30 কিলোমিটার বেগে ঘোরে, তাই না? আচ্ছা, আর হচ্ছে তোমার এই পৃথিবীটা যেমন নিজের অক্ষের উপরে ঘুরতেছে, এই গতিটাকে কি বলে বলো তো? এই যে এই গতিটা যে গতিতে ঘুরতেছে, এটাকে কি কি বলে? আহ্নিক গতি। আহ্নিক গতি। কি গতি? আহ্নিক গতি। আহ্নিক গতি। আহ্নিক আহ্নিক গতি, রাইট। আচ্ছা, এটার ইংরেজি জানো? আহ্নিক গতি। তাসনিমের কাজ দিলাম আহ্নিক গতির ইংরেজি বলার, আর মুক্ত, তাই না? আচ্ছা, তো আর হচ্ছে পৃথিবীটা যে ছিল তো হচ্ছে ডায়নাল মোশন আর অ্যানুয়াল হুম, মোশন। হ্যাঁ, তো অ্যানুয়াল মোশন মানে কি বলো? এই যে আমি ওইটাই ওই যে যাচ্ছি এখন। ওই যে বছরে যেটা হয় আর কি। রাইট বার্ষিক রাইট, গতি। বার্ষিক গতি, রাইট। তো এই যে পৃথিবীটা নিজের অক্ষে কেন্দ্র করে যে ঘুরছে, এটা আহ্নিক গতি, তাই তো? আর হচ্ছে তার পৃথিবীটা মানে যে ওটা সূর্যকে কেন্দ্র হচ্ছে করে গিয়ে ঘুরছে, যে গতিটা ঘুরছে, অ্যানুয়াল মোশন। হ্যাঁ, ওইটা কি? অ্যানুয়াল মোশন। ওইটা হচ্ছে বার্ষিক গতি। পৃথিবীটা যে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এটা হচ্ছে বার্ষিক গতি বা অ্যানুয়াল মোশন, তাই তো? তো একইভাবে, জি স্যার। হ্যাঁ, একইভাবে তোমার এই পৃথিবীকে কেন্দ্র করে যেই উপগ্রহ, মানে হচ্ছে যে চাঁদটা ঘুরছে, চাঁদও কিন্তু নিজের অক্ষের উপরেও ঘুরছে, আবার একই সাথে পৃথিবীকে কেন্দ্র করেও কিন্তু ঘুরছে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে সূর্যকে কেন্দ্রে রেখে একটা নির্দিষ্ট কক্ষপথে আহ ঘোরে কয়টা গ্রহ, বলো? কয়টা গ্রহ নির্দিষ্ট কক্ষপথে ঘোরে? 8টি। 8টি, 8টি। রাইট। 8টি। কি কি সিরিয়ালে মনে রাখতে হবে কিন্তু। প্রথমে শুক্র, বুধ, পৃথিবী, তারপরে মঙ্গল। শুক্র, তারপরে পৃথিবী, তারপরে পৃথিবী, মঙ্গল, মঙ্গল, তারপরে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। হ্যাঁ, আর কি বাদ দিয়ে দিছে বলো তো? প্লুটোকে বাদ দিয়ে দিছে। কেন বাদ দিছে প্লুটো। এটা বলো? কারণ হচ্ছে তার কারণ গ্রহের ওর শর্ত সব পূরণ করতে পারে বৈশিষ্ট্য না। পরিপূর্ণ ছিল না, একটা প্ল্যানেট হওয়ার জন্য। রাইট, মানে গ্রহের সকল বৈশিষ্ট্য। ক্যারেক্টেরিয়া তার ভিতরে নেই, মানে তার কিন্তু নির্দিষ্ট কোনো কক্ষপথ আসলে নাই, মানে ফিক্সড কোনো শেল তার নাই, কক্ষপথ কিন্তু তার নাই, ঠিক না? আর তার মধ্যে এমন কোনো অ্যাট্রাকশন ফোর্সও ছিল না যার রাইট, জন্য সে অ্যাস্টেরয়েড গুলাকে দূরে সরিয়ে দূরে দিবে। সরিয়ে দেবে, ভেরি গুড। এই তো, এই যে জেনারেল নলেজটা, এটা এটা কিন্তু সবাইকে জানতে হবে যে কেন ওইটাকে, প্লুটোকে বাদ দেওয়া হলো। কারণ তার যে যেমন একটা ফিক্সড কোনো কক্ষপথ ছিল না, সে যখন মন চাইতো ওইদিক যেত, সেদিক যেত। আবার কি, আবার হচ্ছে ওইটা যে কোনো একটা অ্যাস্টেরয়েডকে দূরে সরিয়ে দেবে, এরকম যে একটা ফোর্স তার ভিতরে, সেই ফোর্সটাও কিন্তু তার ভিতরে নাই, যেটা আমাদের এই 8টা গ্রহের ভেতরে আছে। তাহলে গ্রহ হইতে গেলে এইগুলো ক্যারাইটেরিয়া তার পালন করতে হবে। তোমরা যারা জানো না এই ক্যারাইটেরিয়া গুলো কি একটু বুঝতে চাও, তারা চাইলে আহ জেনে নিতে পারো, একটু সার্চ করলেই হবে যে গ্রহ হওয়ার শর্ত। এটুকু লিখে গুগল করবা, চলে আসবে 2টা শর্ত, যে যে দুটো আমি বললাম এখন। আচ্ছা, কোন কোন গ্রহের রয়েছে একাধিক উপগ্রহ, ঠিক আছে? তার মানে আমাদের পৃথিবীর কয়টা আছে? পৃথিবীর আর একটি। সবগুলোর কি একটা করেই আছে নাকি? না স্যার, এই যে যেমন না। আমাদের বৃহস্পতির আছে হলো 67টা, হ্যাঁ, শনির আছে 62টা, ইউরেনাসের আছে 27টা, নেপচুনের 14টা, হ্যাঁ, মঙ্গলের 2টা। হ্যাঁ। কিসের, এই যে কিসের কতগুলো, তাহলে দেখো আহ সামান্ত পড়ে দিয়েছে, আমি আর পড়ছি না। এটা তোমাদের মনে রাখতে হবে যে কিসের কতগুলা উপগ্রহ আছে, ঠিক আছে? মনে রাখবে সবাই। আচ্ছা, আহ পৃথিবী সূর্যের একটি গ্রহ, চাঁদ পৃথিবীর উপগ্রহ, ঠিক আছে? আহ তোমার হচ্ছে গ্রহ এবং উপগ্রহ কাকে বলে, কি এটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। গ্রহগুলো হচ্ছে তোমার একটা নক্ষত্রকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, আর চাঁদ হচ্ছে একটা গ্রহকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে রেখে ঘুরে, ঠিক আছে? বোঝা গেল এক কথায়? আচ্ছা, আবার কিছু কিছু গ্রহ আছে যার কোনো উপগ্রহ জি নেই, কিছু স্যার। কিছু গ্রহ আছে যার একটা, কিছু কিছু গ্রহ যার এরকম ভিন্ন ভিন্ন সংখ্যায় কিন্তু উপগ্রহ তার থাকতে পারে, রাইট? দেখো, তোমাদের এই যে কৃত্রিম উপগ্রহের যে ইতিহাস, এইটা তোমরা এখানে আজকে যাবা ভিডিও ক্লাসের মধ্যে, যে এখান থেকে একটু দেখে নিবা।
তোমাদের নোট টোটের ব্যবস্থা সবাই ভিডিও ক্লাসরুমের মধ্যেই রেখে দেবো। তার মানে এক জায়গায় গেলেই তোমরা সব পেয়ে যাবে, জাস্ট তোমাকে কষ্ট করে কোন বিষয় সেটা সিলেক্ট করতে হবে এবং কোন অধ্যায় এটা সিলেক্ট করতে হবে, এই দুইটা সিলেক্ট করলেই তুমি পেয়ে যাবা। ঠিক আছে? তো এই যে কৃত্রিম উপগ্রহের যে ইতিহাসটা, এটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে জানা লাগবে এবং ইন্টারেস্টের সাথে জানবা, যতটুকু জানবা আকর্ষণ নিয়ে জানবা। ঠিক আছে? তো জি স্যার, আকর্ষণ এই আছে যে বলে স্যার এটা পড়ছি এত কষ্ট করে। হ্যাঁ, এই কৃত্রিম উপগ্রহ যে জিনিসটা, এটা আসলে কি, এটা ইংরেজিটা কি বলো তো? স্যাটেলাইট। স্যাটেলাইট। আচ্ছা, একদিন তো স্যাটেলাইট নিয়ে দেখাচ্ছিলাম মনে হয়, তাই না? আর দেখানোর মনে হয় দরকার নাই। তো আমাদের তোমার হচ্ছে কত কতগুলো স্যাটেলাইট বলো তো পৃথিবীর উপরে আছে, বা আমাদেরকে ঢেকে রাখছে কতগুলো স্যাটেলাইট আছে বলো তো দেখি। আমি বলছিলাম, মনে আছে প্রায় কিনা? 10-12 হাজার। আর তার ভিতরে কিন্তু কিছু নষ্টও ছিল, আমরা জি দেখাচ্ছিলাম। স্যার, নষ্ট ছিল 4,000-এর মতো, 3 থেকে 4 হাজার। আরেকবার দেখাবেন? আচ্ছা, হ্যাঁ, স্যাটেলাইট দেখো, আমরা পৃথিবীর উপরে স্যাটেলাইটটা কিভাবে অবস্থান করছে এটা তোমাদেরকে দেখাই। ঠিক আছে? পৃথিবী থেকে 250 কিলোমিটার উপরে পৃথিবীর সমান্তরাল ভাবে হ্যাঁ, থেকে প্রতি সেকেন্ডে 8 কিলোমিটার গতিবেগ দিতে হবে, তাহলে এটা পৃথিবীর চারিদিকে ঘুরতে পারবে। এই যে দেখো, এগুলো কি বলো তো? এটা পৃথিবী, এটা পৃথিবী। তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো? পৃথিবীর চারপাশে এই পৃথিবীটা যে এই তোমার ঘুরছে 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 বিভিন্ন ঘুরছে, ধরনের ময়লা আবর্জনা। স্যাটেলাইটও আছে এখানে। পৃথিবীর চারপাশে যে এরকম ধুলোকণার মতো বা এরকম চলাফেরা তোমরা দেখতে পাচ্ছ, এই সবগুলো কিন্তু স্যাটেলাইট। ঠিক আছে? এই যে সবুজ যেগুলা মনে করো দেখছো, ওইগুলা মনে করো চালু আছে, বা বেশ কিছু এখানে তোমার অচল আছে। ঠিক আছে? তাহলে দেখো পৃথিবীকে কিভাবে তারা আবৃত করে রাখছে। তোমরা মাঝে হয়তো স্টারলিংকের স্যাটেলাইট দেখছিলা, যে পর পর সিরিয়ালে তারা যাচ্ছিল ইয়েস স্যার। নক্ষত্রের মতো আলো করে। হ্যাঁ, দেখছো নিশ্চয়। তো দেখো স্যাটেলাইট কেমনে তোমার পৃথিবীটাকে আহ তোমার হচ্ছে পর্যবেক্ষণ করছে। এই যে দেখো, এটা দেখলে আরো ভালো বুঝতে পারবা। দেখছো? তার মানে আমাদের পৃথিবীর উপরে কিন্তু অসংখ্য স্যাটেলাইট এভাবে ঘুরছে। আচ্ছা, একটু মিউট করো প্লিজ, একটু মিউট করো। আচ্ছা, তোমার স্যাটেলাইট কিন্তু এত বড় না, বুঝতে পারছো? এত বড় কিন্তু না, যেমনটা তোমরা দেখছো এরকম বড় না। স্যাটেলাইট দেখছো? ইয়েস স্যার। জি স্যার, ছোট ছোট, আবার কিন্তু দেখার কথা, আমাদের বাড়ির সমান। অনেক বড়। স্যাটেলাইট ছোটও হয়, যেমন একটা মুঠোর মধ্যেও ধরে যেতে পারে, এমনও স্যাটেলাইট আছে। আবার হচ্ছে যেটা একটা অনেক বাড়ির বড়, চেয়েও বড়। হ্যাঁ, একটা বাড়ির চেয়েও বড়, এরকম স্যাটেলাইটও আছে। মহাকাশে একটা স্টেশন আছে, জানো? একটা স্টেশন আছে, সেটা হচ্ছে ফুটবল সেন্টার। যে গ্যালারি আছে, তাই না? ফুটবল গ্যালারির সাইজে অনেক বড় স্টেশন মহাকাশে। যাবা নাকি বড় হয়ে? চলেন যাই, ইনশাআল্লাহ। আপনি ইনশাআল্লাহ। আমি আর এখানে সবাই। হ্যাঁ, আমাকেও নিয়ে যেও। ঠিক আছে? দেখো কিন্তু বড় পৃথিবীতে স্টেশন আর থাকবে না। তখন কি থাকবে তাহলে? আরো নতুন মডেল নতুন স্টেশন আরো আপডেটেড হবে হ্যাঁ, তখন। আরো কত কিছু তখন আসবে। মানুষ মহাকাশে বসবাস করবে। মহাকাশে বসবাস করবে। দেখো, তো স্যাটেলাইট গুলা তাহলে বিদ্যুৎ পায় কোথা থেকে? স্যাটেলাইট চলার জন্য নিশ্চয়ই স্যাটেলাইটের বিদ্যুৎ দরকার, তাই না? বিদ্যুৎ পায় কোথা সূর্যের থেকে কাছ বলো? থেকে, সোলার সিস্টেমের মাধ্যমে। কি কই? সোলার সিস্টেমের মাধ্যমে, তাই না? সৌর বিদ্যুতের মাধ্যমে। সৌর বিদ্যুতের মাধ্যমে। দেখো, সোলার প্যানেল দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। সবাই বুঝতে পারছো সোলার প্যানেল কোনটা এখানে? জি স্যার।
জি জি স্যার। স্যার। জি হ্যাঁ, স্যার। সব স্যাটেলাইটে কিন্তু এরকম সোলার প্যানেল থাকে। তো এই যে স্যাটেলাইটটা তোমার হচ্ছে মহাকাশ থেকে এই পৃথিবীটাকে অবজার্ভ করছে কিছু কিছু স্যাটেলাইট। তোমার এক একটা স্যাটেলাইটের কাজ কিন্তু এক এক রকম, মানে স্পেশাল ভাবে স্যাটেলাইট গুলোকে কিন্তু তৈরি করা হয়েছে। যেমন কিছু কিছু স্যাটেলাইট তোমার তৈরি করা হয়েছে কিসের জন্য? নেটওয়ার্কের জন্য। তোমার হ্যাঁ, স্যার নেটওয়ার্কের জন্য। কিছু কিছু স্পুটনিক তৈরি হয়েছে 1 এটা আবহাওয়ার দেখতে কেমন? জন্য। হ্যাঁ স্পুটনিক 1 উপগ্রহটা, স্পুটনিক 1 কৃত্রিম হ্যাঁ উপগ্রহ মানে স্যাটেলাইট দেখতে হ্যাঁ, কেমন? ওইটা একটা স্যাটেলাইট, একেবারে প্রথম দিককার স্যাটেলাইট, দেখবা কেমন। ঠিক আছে। আচ্ছা, আবহাওয়ার জন্য কিছু স্যাটেলাইট আছে, সেগুলো স্পেশালাইজড ভাবে আবহাওয়া আর জন্য তৈরি করা হয়েছে। তো আবহাওয়াটা এটা কেমনে মাপে, কেমনে তোমার বোঝে যে আহ কালকে বৃষ্টি হবে? তোমরা কিন্তু এখন ফোনে যদি ওয়েদার লিখে সার্চ করো, তাহলে কিন্তু আগামী জি স্যার। কয়েকদিনের একদম একুরেট আবহাওয়াটা পেয়ে যাও না বলো? স্যার আমাদের ফোনে তো আগে থেকে স্ক্রিনে উঠে জি স্যার। থাকে। স্ক্রিনে ওটা উঠে সবার থাকবে। মোবাইলে উঠে হ্যাঁ থাকে। হ্যাঁ, ওইটা হচ্ছে তোমার কিসের মাধ্যমে আসলে এই সেবাটা দিচ্ছে? স্যাটেলাইটের মাধ্যমে। ঠিক আছে। স্যাটেলাইটের মাধ্যমে কিভাবে তাহলে বোঝা যায় যে আবহাওয়ার কেমন হবে, আগামীকালের আবহাওয়া কেমন হবে? পুরো এক সপ্তাহের আবহাওয়ার একটা পূর্বাভাস পাওয়া যায়, বা এক মাসেরও পাওয়া যায় অনেক ক্ষেত্রে। এটা কিভাবে হয়? এটা হয় হচ্ছে তোমার বায়ুর গতিবিধির আহ, পর্যবেক্ষণ করে। ঠিক আছে, বা মেঘ কোন দিকে যাচ্ছে, এক কথায় বায়ুর গতিবিধি। তারপরে তোমার কেমন আর্দ্রতা, তার মানে তোমার কিরূপ গরম পড়ছে, কেমন আর্দ্রতা। ঠিক আছে, এই সবগুলোই কিন্তু একটা আরেকটার সাথে কিন্তু কানেক্টেড। তো এইগুলার উপর বেস করে আমাদের এই কৃত্রিম উপগ্রহগুলা আবহাওয়া কেমন হতে পারে এটা কিন্তু ক্যালকুলেশন করে বলে দিতে পারে। তো এই যে ক্যালকুলেশনটা, এটা কিন্তু খুবই সূক্ষ্ম হতে হয়। তার মানে এই ক্যালকুলেশনটা করার সময় আমাদের কিন্তু এরকম পয়েন্টের পরে অনেকগুলা সংখ্যা নিতে হয়। যত বেশি সংখ্যা নিবা পয়েন্টের পরে, এই ক্যালকুলেশনটা কি তত বেশি অ্যাকুরেট হবে। আমরা কি করি? আমরা মনে করো আহ 4 নয়, আমরা এক কথায় লিখে দেবো 7.5, তাই না? এটা হচ্ছে আমাদের হিসাব। কিন্তু তোমার আবহাওয়ার হিসাব বা এরকম সূক্ষ্ম সূক্ষ্ম হিসাব যখন করতে হয়, তখন এর পরে আরো যত সংখ্যা আছে দশমিকের পরে, সবগুলা নিতে হয়। তুমি দশমিকের পরে যত বেশি সংখ্যা নিবা, তোমার মান কিন্তু তত বেশি অ্যাকুরেট আসবে। দেখো, আমরা ম্যাথের কথাও কিন্তু বলে দিলাম। তো যদি তুমি আবহাওয়ার ক্ষেত্রে যদি অল্প কিছু বাদ দিয়ে এরকম করে যদি দাও, ঠিক আছে, মনে করো 20টার পরিবর্তে আমি মাত্র 5টা নেব, তাহলে কিন্তু একদম অ্যাকুরেট হবে না। সেক্ষেত্রে একটা ভুল রেজাল্ট কিন্তু আসবে। তো এই আবহাওয়ার বিষয়টা কিন্তু খুবই সূক্ষ্ম একটা বিষয়। পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ, তার মানে কোথায় বায়ু দূষণ হচ্ছে, কোথায় বেশি গরম পড়ছে, বা কোথায় কি হয়েছে, সব কিছু একেবারে মানে পৃথিবীর ভেতরে কোথায় কি ঘটছে, A to Z সব একদম পর্যবেক্ষণ করবে এটাতে। ঠিক আছে। আর সামরিকে কি করবে? যে কোথায় তোমার বোমা আছে, কোথায় পারমাণবিক বোমা টোমা আছে, কোথায় তোমার গোয়েন্দা টোয়েন্দা পলাই টলাই আছে, এই সব কিছু সামরিক উপগ্রহতে ইয়ে করবে। তো স্পেশালাইজড হওয়ার কারণ কি? একটা স্যাটেলাইট কিন্তু সব রকম কাজ চাইলে করতে পারবে, কিন্তু তার কাজটা একদম বাজে হবে। ঠিক আছে। এখন স্পেশালাইজ যত করা হবে, তত কিন্তু সেটা তত অ্যাকুরেট রেজাল্ট দিবে। বুঝতে পারছো? যেমন তোমার আবহাওয়ার জন্য যদি একটা করে রাখো, তাহলে ওর ভিতরে যত যন্ত্রপাতি হবে সব আবহাওয়া মাপার জন্য হবে। বুঝতে পারছো? ঠিক সেরকম প্রত্যেকটাই স্পেশালাইজড, জি কিন্তু আলাদা আলাদা স্যাটেলাইট থাকে আলাদা আলাদা কাজের জন্য। বুঝতে পারছো? আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা কিন্তু স্যাটেলাইট থাকে, এক একটার এক এক ধরনের স্যাটেলাইট থাকে। আচ্ছা, তো এখানে তোমার যে পড়তে হবে সেটা হচ্ছে উপগ্রহটা বা স্যাটেলাইটটা কিভাবে আসলে পৃথিবী থেকে তোমার মহাকাশে প্রেরণ করা হয়। বলতো কিভাবে প্রেরণ করা হয়, কিসের মাধ্যমে? কিসের ভেহিকল, মাধ্যমে রকেটের প্রেরণ মাধ্যমে। করা হয়? রকেটের রকেটে। মাধ্যমে রকেটের প্রেরণ। মাধ্যমে। হ্যাঁ, রকেটের রকেটের মাধ্যমে। রাইট। তো রকেট যেরকম কিন্তু আমাদের দেখো তো বঙ্গবন্ধু 1 অনেক কিন্তু SpaceX এ কোম্পানি আছে। ফ্যালকন 1 এর মাধ্যমে পাঠানো হয়েছিল। হুম। তো অনেক কোম্পানি কিন্তু আছে যেগুলা তোমার হচ্ছে রকেটের মাধ্যমে পাঠিয়ে দেয়। আচ্ছা, আমাদের বাংলাদেশের একটা স্যাটেলাইট আছে, যদিও আমরা সেটার কোনো সুযোগ সুবিধা বা কোনো লাভটা ভোগ করছি না, কি হচ্ছে আল্লাহই জানে আর ওরাই জানে। সেটার নাম কি বলো?
স্যার বঙ্গবন্ধু স্যাটেলাইট। বাংলাদেশ স্যাটেলাইট 1, বাংলাদেশ স্যাটেলাইট 1। এখন এখন নাম বদলে গেছে তাই না? মাথা খারাপ। এখন কি কিন্তু হয়েছে? স্যার ওটার গায়ে তো বঙ্গবন্ধু হ্যাঁ। লেখা। আগে ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, এখন বাংলাদেশ স্যাটেলাইট 1 হয়েছে। বাংলাদেশ স্যাটেলাইট হয়ে গেছে, রাইট। বঙ্গবন্ধু সব জায়গা থেকে মুছে গেছে। আরেকটা হবে। হ্যাঁ, সব জায়গা থেকে মুছে যাচ্ছে। হ্যাঁ, সামি কি বলছো? এখন আরেকজন গভর্নমেন্ট আছে দেখে মানে আগেরটার নাম চেঞ্জ করে ফেলেছেন, আবার 2 দিন পর উনি চলে যাওয়ার পর আরেকটা হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এইগুলো হচ্ছে রাজনৈতিক বিভিন্ন কারণে এরকম নাম চেঞ্জ হতে পারে, কিংবা তোমাদের বইয়ের ভিতরেও দেখবা যে আহ, বিশেষ বিশেষ জায়গায় নাম চেঞ্জ হয়ে গেছে, তাই না? বা তোমরা সামনে চাকরি দিতে যাবা, আমরা যেমন ছোটবেলায় সবই পড়ছি একটা, এখন আবার চাকরিতে আসবে আরেকটা, বুঝতে পারছো? এরকম কিন্তু হতে পারে। তো যাই হোক, এইগুলোর সাথে আমাদের অ্যাডাপ্ট করে চলতে হবে। আচ্ছা, তো যাই হোক, তোমরা আজকে আমি তোমাদেরকে গ্রুপেই বলে দিব, এই গ্রুপটাতে আমি বলে দিব যে আসলে কোথায় কোথায় কি আছে, গ্রুপটাতে বলে দিব। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও বলতে আমাদের এখন তোমাদের ভালোভাবে বুঝতে হবে এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের ইতিহাস নিয়ে। এই ভিডিওটা আমি আমাদের অ্যাপে আপলোড করে দিব, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? আমি আমি দিয়ে দিব, যখনই আপলোড করব তখনই আমি দিয়ে দিব। আচ্ছা, যাই হোক, আজকের ক্লাসটা তাহলে মোটামুটি বুঝতে পারছো, এবং গ্রহ উপগ্রহ নক্ষত্র নিয়ে কিন্তু আজকে আমরা অনেক কিছু আলোচনা করছি। তো তোমাদের আই থিঙ্ক আর কিছু কিছু জিনিস দেখানো যেতে পারে, তোমরা এখন চাইলে যেতে পারো। আর আমি কিছু জিনিস তোমাদেরকে দেখাইতে চাই, সেটা হচ্ছে গ্রহ উপগ্রহ নিয়ে আমরা সবাই মিলে একটু দেখি। হ্যাঁ, দেখান। আচ্ছা, আমরা কিন্তু এ যাবৎ পর্যন্ত আর্থ বা হচ্ছে পৃথিবী কিন্তু বারবার করে দেখে গেছি, কিন্তু পৃথিবীর বাইরে কি কি আছে সেগুলো আমাদের সবার অজানা। আমরা যদি সবাই একটু দেখি, দেখো এটা কি দেখতে পাচ্ছ বলো তো? আর পৃথিবী। হ্যাঁ, হ্যাঁ, রাইট। এই যে পৃথিবীর চারপাশে এইগুলো সব সম্ভবত ন্যাসার স্যাটেলাইট। স্যাটেলাইট, নাসার স্যাটেলাইট, নাসা। হ্যাঁ, এই যে কোন স্যাটেলাইটটা কোথায় আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো, এই স্যাটেলাইটটা কিন্তু এখন নড়ছে, দেখছো? এক জায়গা থেকে কিন্তু আরেক জায়গায় যাচ্ছে। অনেক সময় কিন্তু আমরা এই দেখো সেই স্যাটেলাইটটা, দেখছো? এই স্যাটেলাইটটা কোথায় আছে? অ্যান্টার্কটিকার উপরে। হতে পারে। আচ্ছা, এই যে লাল মতো করে একটা স্যাটেলাইট দেখছি, এই কোন একটা সমুদ্রের উপর দিয়ে এখন চলছে। এগুলো কিন্তু এই যে বর্তমানে এখন চলছে কিন্তু, ঠিক আছে? তো এখন দেখি এই স্যাটেলাইটটা আমরা চাইলে দেখতে পারবো এই স্যাটেলাইটটা আসলে কেমন। চলো, এটা এখন এই যে ঠিক এই সমুদ্রের উপর দিয়ে চলছে। লাইভ। হ্যাঁ, এটা তো লাইভই হওয়ার কথা, লাইভই খুব সম্ভবত। তার মানে এখন বর্তমানে কোথায় কোন স্যাটেলাইট চলছে নাসার, সেগুলো কিন্তু আমরা এইভাবে দেখতে পাচ্ছি। আর ওই যে এটা কি দেখতে পাচ্ছ অনেক দূরে? চাঁদ। চাঁদ। চাঁদ দেখতে এতই পাচ্ছ? ছোট। হ্যাঁ, চাঁদ দেখতে পাচ্ছ। আমি তো খেয়ালই আইজেন্স, করিনি। আইএসএস, হ্যাঁ, দেখছো কত রকম নাম। তার মানে এখানেও যত রকম স্যাটেলাইট দেখতে পাচ্ছ, এই এক একটা স্যাটেলাইটের কাজ কিন্তু এক এক রকম। কিছু কিছু স্যাটেলাইট তোমার হচ্ছে গোয়েন্দা বিভাগের কাজ করে, তার মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে এরকম গুপ্তভাবে নজর টজর রাখে। হ্যাঁ, তারপরে কিছু কিছু স্যাটেলাইট এখনো পর্যন্ত আবহাওয়া মাপছে। তারপরে তোমরা গুগল ম্যাপ দেখো, গুগল ম্যাপে ম্যাপটা আসে কোথা থেকে, কেমনে আসে? স্যাটেলাইট থেকে। হ্যাঁ, রাইট, স্যাটেলাইট থেকে কি করা হয়, ছবি তোলা হয়, তাই না? এটা কিন্তু মাঝে মধ্যে আপডেট করা হয়। অর্থাৎ দেখবা যে তুমি 1 মাস আগের ম্যাপটা তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? তার মানে এখন নতুন একটা কি করা হয়েছে, মনে করো একটা বিল্ডিং করা হয়েছে, সেই বিল্ডিংটা এখন দেখা যাচ্ছে না, কিন্তু 2-3 মাস পরে যে দেখবা যে ওই বিল্ডিংটা আবার দেখা যাচ্ছে। এটার কারণ কি? কারণ হচ্ছে স্যাটেলাইট পরে গিয়ে আবার
তোমার সবকিছুর ছবি আবার নেয়, আবার তোমার এখানে আপডেট হয়, গুগল ম্যাপে আপডেট হয়। দেখো এই স্যাটেলাইটটা কিন্তু চলছে, দেখছো চলছে, বুঝতে পারছো এটা যে চলছে জি স্যার। জি স্যার। নোটসে? হ্যাঁ। স্পেস তো স্টেশন। আহ, আচ্ছা ভূস্থির উপগ্রহ কি বুঝতে পারো? সংজ্ঞা দিতে পারবে কেউ, ভূস্থির উপগ্রহ কাকে বলে? মানে যারা পৃথিবীর সঙ্গে সমবেগে ঘুরছে। রাইট, এক্স্যাক্টলি। তার মানে তোমার পৃথিবীটা তো ঘুরছে এবং ওই স্যাটেলাইটও কিন্তু ঘুরছে এবং সেম বেগে ঘুরছে, যে কারণে মনে হয় যে ওই স্যাটেলাইটটা কি ঠিক আমাদের মানে ওই অক্ষের একই উপর। জায়গায় আছে। হ্যাঁ, মনে হয় যে ঠিক একই জায়গায় আছে, বুঝতে পারছো? জি মানে স্যাটেলাইটও ঘুরছে তোমার, হ্যাঁ তোমার স্যাটেলাইটটাও ঘুরছে, আবার হচ্ছে পৃথিবীও ঘুরছে। এ কারণে দুইটাই সেম গতিতে যেহেতু ঘুরছে, সেহেতু তোমার এক জায়গা থেকে, নির্দিষ্ট জায়গা থেকে মনে হয় যে ওইটা ওর জায়গাতেই কি আছে, স্থির আছে। এজন্য ওইটাকে বলা হয় ভূস্থির উপগ্রহ, যেটা ভূমির সাথে স্থির, কিন্তু আসলে ভূমিটাও গতিশীল, ওইটাও গতিশীল। ঠিক আছে, এই একটা সংজ্ঞা কিন্তু আসার মতো। ভূস্থির উপগ্রহ কি, এই যে দেখো স্যাটেলাইটটা কেমন, দেখছো জুম করে করে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, স্যাটেলাইট কি স্যার। নষ্ট হয় না স্যার? নষ্ট? জি স্যার। হ্যাঁ, স্যাটেলাইট নষ্ট হয়, এরকম নষ্ট হয়ে কত আবর্জনা তোমার উপরে আছে, তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। আজকে দেখবে মানুষ কি শুধু নাম্বার অফ পৃথিবীকে স্যাটেলাইট ছাড়লো না, তারপরে আবার তোমার। মহাকাশেও ময়লা আবর্জনা হ্যাঁ পাঠাচ্ছে। হ্যাঁ, এটা কি সিনেমা ডায়লগ দিলে? খুব সম্ভবত সিনেমায় শুনছি। মহাকাশে ময়লার আবর্জনা না কেউ স্যার, পাঠায় না, এখানে তৈরি ইটস হয়। মাইন্ড। আহ, আচ্ছা 14,500 থেকে 18,000-এর ভিতরে তোমার আছে, কিন্তু নষ্ট তোমার 3,000 না কতগুলো দেখছিলাম, তাই না, নষ্ট আছে। তো ওই যে নষ্ট স্যাটেলাইট যেগুলো তোমার ওখানে থেকে যায়, নষ্ট অবস্থাতে থেকে যায়, ওইগুলা কি করা হয় পরে বলো তো? ওইগুলাকে কিন্তু পৃথিবীতে ক্র্যাশ করানো নামিয়ে হয়। আনা হয়। হ্যাঁ, পৃথিবীতে কিন্তু নামিয়ে আনার ব্যবস্থা করা হয়, বুঝছো? যাতে করে তোমার এই যে এক একটা স্যাটেলাইটের কিন্তু এক একটা কক্ষপথ কিন্তু ভাড়া দেয়, জানো? কক্ষপথ ভাড়া দেয় স্যাটেলাইটের জন্য। তার মানে কক্ষপথ ভাড়াও দেওয়া আহ, লাগে হ্যাঁ হ্যাঁ, মহাকাশের জমি। তা না হলে তো তা বাহ, না হলে তো যে যার যার মতো স্যাটেলাইট ছাড়তো। ঠিক আছে, তো একটা কক্ষপথ, নির্দিষ্ট কক্ষপথ। আহ, দেয় হ্যাঁ, কারা দেয়? কাকে দেয় ভাড়া? যারা স্যাটেলাইট ছাড়বে তাদের কাছে, মনে কে করো দেয়, বাংলাদেশ একটা কাকে দেয়, স্যাটেলাইট কিভাবে ছাড়বে, দেয়? মনে করো বাংলাদেশ একটা স্যাটেলাইট ছাড়বে, তো তার কিন্তু ওইরকম একটা কক্ষপথ তার আগে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে, বুঝতে পারছো? স্যার এটা কে কক্ষপথ, বেছে? আচ্ছা এটা কারা বেছে? নাসা বা আমেরিকার কিছু সংস্থা আছে যারা হচ্ছে এরকম মানে কক্ষপথ গুলা রেজিস্ট্রেশন করে দেয় বা ভাড়া দেয় আর কি। তো ভাড়া কেন দেয় আসলে, এই একটা প্রশ্ন না? কারণ এই যে তুমি দেখছো যে এত হাজার হাজার স্যাটেলাইট কিন্তু ঘুরছে, এখন একটা আরেকটার সাথে কি লেগে যেতে পারে না? মনে হয় না তোমাদের একটা আরেকটার সাথে লেগে যেতে পারে না, তাই না? কিন্তু লাগে না কেন? নিজস্ব আলাদা কক্ষপথ হয়। রয়েছে। রাইট, ওদের ওদের একটা নির্দিষ্ট কক্ষপথ আছে। যেমন ট্রেন, কিন্তু একটা ট্রেন আর একটা ট্রেনের সাথে কি কখনো মুখোমুখি সংঘর্ষ হবে? না স্যার। না স্যার। কারণ হ্যাঁ, না। কারণ কিন্তু তাদের তাদের সেরকম সিস্টেম তারা করে রাখছে, তাই না? ঠিক সেরকম তোমরা এইটাও তুলনা করতে পারো এরকম, যে এটারও নির্দিষ্ট একটা সিস্টেম কিন্তু করে রাখছে। তো এক একটা স্যাটেলাইট দেখতে এক এক রকম হয়। আমরা কিন্তু এই যে স্যাটেলাইটের যন্ত্রপাতি গুলাও দেখতে পাচ্ছি, তাই না? স্যার এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। আইএসএস, তাই না? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, তাই তো? দেখো দেখো, যন্ত্রপাতি কিন্তু দেখতে পাচ্ছ। স্যার এটার যে লাইভ হচ্ছে, এই ভিডিওটা তুলতেছে কে? আচ্ছা, এটা এটা তো ভিডিও না। ভিডিও তোলার কোনো, এটার ভিডিও তোলার তো কোনো দরকার অন্য নেই, একটা কারণ ওই যে satellite। বললাম যে এই যে স্যাটেলাইটটা আজকে এখন যেই জায়গায় আছে, কালকে ঠিক এক্স্যাক্টলি এই সময় এই সেকেন্ডে এই জায়গায় থাকবে, বুঝতে পারছো? জি স্যার। এটা 3D। আচ্ছা, এই যেরকম মনে করো ট্রেন, একটা ট্রেন কিন্তু একটা নির্দিষ্ট সময়তেই আসে মোটামুটি, তাই না?
তো ঠিক সেরকম যে তোমার স্যাটেলাইট গুলাও কিন্তু একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট জায়গাতেই তাকে থাকতে হয়। যেরকম তোমার বললাম যে কক্ষপথ আছে মানেই সে একটা নির্দিষ্ট সময়তে নির্দিষ্ট জায়গায় থাকবে। চাঁদের উদাহরণ দিলাম না, যে চাঁদের নির্দিষ্ট দশা হওয়ার কারণ কি? কারণ হচ্ছে ও তার নির্দিষ্ট কক্ষপথে একটা নির্দিষ্ট বেগে ঘুরছে, একইভাবে সে পৃথিবীকে কেন্দ্র করেও একটা নির্দিষ্ট বেগে ঘুরছে। হ্যাঁ, এই হচ্ছে কারণ। আচ্ছা, তো দেখো এটা কিন্তু নোটসে, এবং এখন এই মুহূর্তে কিসের উপর দিয়ে যাচ্ছে জায়গা তো ঠিক চিনি না। এটা কি আইসল্যান্ড নাকি গ্রিনল্যান্ড? এই যাই হোক জায়গা একটা আমার হবে। চেনা, আগে আমি গেছিলাম এই জায়গায়। আচ্ছা, তোমরা কি চাঁদের জমি কেনার কথা শুনছো? শুনছি। শুনেছি। সবাই মিলে টাকা জমায় কিনে ফেলি। কিন্তু জমির নাম হবে গৃহ পাঠশালা সবাই মিলে টাকা হেডকোয়ার্টার। জমালে আর অর্ধেকও হবে না। তুমি অর্ধেক চাঁদ কিনবা? জি স্যার। না স্যার, না স্যার, আমাদের হেডকোয়ার্টারের একটুখানি জায়গাটুকু জায়গা হলেই হবে। একটা প্রতিষ্ঠান তৈরি করার মতো জায়গা আচ্ছা, হলেই হবে, যেটার নাম হবে চাঁদ গৃহ আমরা ওদের পাঠশালা। কাছ থেকে কিনবো কেন, তাই না? চাঁদ আমরা ওদের কাছ থেকে কিনবো কেন? ওটা কি চাঁদের, কি আর বলবো। এই যে আমরা জমি নিয়ে এত চাঁদ তো বাড়াবাড়ি সবার করি। জন্য উন্মুক্ত। চাঁদটা তো জমি, আর ওনাদের নিজেদের না, তাহলে ওনাদের কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাছ থেকে কেন কিনতে তাই হবে? তো। এই যে মানুষ যেখানে থাকে, এই জমিও তো মানুষের নিজেদের না, তাই না? তারপরেও দেখো মানুষ জমি নিয়ে কত মারামারি, কত কি করে। হ্যাঁ, মানুষ আসলে পাগল জাতি তো। স্যার তাদের হ্যাঁ আবেগ হ্যাঁ বেশি। হ্যাঁ, তারাই কিন্তু তোমার মানুষ হচ্ছে চাঁদের নিজেই টাকা আবিষ্কার জমি করলো, কিনছে। আবার সেই টাকা কামাই করার জন্য নিজেই খাটতেছে। তোমরা চাইলে এরকম একটা বিজনেস কিন্তু খুলতে পারো, যে কাল থেকে বলবা যে আমি মঙ্গল গ্রহে জমি বেচবো। যারা দেখবে বড় লোক আছে, কোটিপতি আছে, পাগল আছে, তারা কিন্তু তোমার কাছ থেকে টাকা দিয়ে ওইটা কিন্তু কিনতে আসবে। বুঝতে পারছো? তোমার যদি সেরকম নাম ডাক থাকে একটু। আমি দলিল ধরিয়ে দিব, হ্যাঁ যে না, মঙ্গলের দলিল। হ্যাঁ, তো এই তো মঙ্গলের দলিলে কি বড়লোক মানুষেরা কি করবে, ওদের হচ্ছে তোমার টাকা নষ্ট করার কোনো জায়গা নাই, তো ঢালার কোনো জায়গা নাই। এই জন্য আর কি এদিক সেদিক ঢালবে স্যার ওই টাকা। পেন্টিং এর কি কথা আর করবে? শুনছিলেন স্যার? একটা ক্যানভাসের মধ্যে শুধু একটা কলা আটকে দিয়েছিল টেপ দিয়ে, ও হ্যাঁ ওইটা হ্যাঁ, কয়েক বিলিয়ন টাকা দিয়ে বেচছিল। টেপ দিয়ে শুধু একটা কলাকে কলা নষ্ট হয়ে আটকে, গেলে কলাটা আবার নতুন দেয়ালে কলা আটকে লাগিয়ে নিতে দিছে। হবে। স্যার কোনো লজিক কলা আছে? নষ্ট হয়ে গেলে নতুন কলা না নিয়ে না, এসে কোনো টেপ লজিক দিয়ে নেই। লাগিয়ে দিতে হবে। তোমার হচ্ছে বড় লোকের কাজ কামে কোনো লজিক নেই। এরকম আরো কত আলতু ফালতু জিনিসে কিন্তু অনেক লাখ লাখ কোটি কোটি টাকা কিন্তু খরচ করে। ওইগুলার ইনভেস্টমেন্ট বলে, ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট, তাই না? তো কলাটা যে দুদিন পরে পচে যাবে। নতুন হ্যাঁ, কলা লাগাবে, কলা আচ্ছা পচে যাবে, নতুন ইনভেস্টমেন্ট কলা টেপ দিয়ে লাগিয়ে নেবে। আটটা নষ্ট হয়ে গেল না? কি নষ্ট হয়ে গেল? যে আর ছবিটা কিভাবে আছে, যদি নষ্ট কলাটা হবে? আবার নতুন করে ও লাগায় নষ্ট আচ্ছা হয়ে আচ্ছা, যাবে না? মানে তার সেম মানে তোমার সেম কলা লাগাবে। কলাটা টেপ দিয়ে প্রত্যেক বার রিপ্লেস করতে হবে। ওইখান থেকে তো বলেই দিছে, যেখান থেকে কিনছে সেখান থেকে এই কথা বলেই দিছে যে কলা যখন নষ্ট হয়ে যাবে নতুন কলা লাগাই আনিবা। ওটার জন্য আবার আলাদা দাঁড়াও করে মানুষ রাখা লাগবে। দাঁড়াও, ওই ব্যানানা শোপিস দেখা যাক তোমাদেরকে দেখানো যায় কিনা। না, হয়তো পাওয়া যাবে না। যাই হোক, খবরে কিন্তু আসছিল যে ওইরকম একটা কলা তোমার হচ্ছে আহ হাজার হাজার কোটি টাকায় বা হাজার হাজার লক্ষ লক্ষ টাকায় কিন্তু বিক্রি হয়েছে। একটা কলাকে জাস্ট টেপ মেরে দিছে, ছেড়ে দিছে, ব্যাস। তো যাই হোক, আহ তোমাদের আজকে পড়া থাকবে হচ্ছে এই সম্পূর্ণ অধ্যায়টা এক নজরে পড়ে ফেলবা, ঠিক আছে? খুব ভালোভাবে পড়ে ফেলবা, এক নজরে পড়ে ফেলবা। এতটুকুই তোমাদের পড়া থাকবে। আর বাংলা ব্যাকরণে কিন্তু আমি তোমাদেরকে বলে দিছি যে তোমরা যখন সময় পাবা তখনই যেন একটু ক্লাসগুলো কমপ্লিট করে থাকবা, ঠিক আছে? আজকের পড়ার কিছুই বুঝলাম না, কোথা থেকে শুরু আজকের হয়েছে পড়া কিছু কোথায় গিয়ে বুঝলেন? শেষ হলো কিছুই সব বুঝলাম না। বুঝেছি স্যার। না, আজকের পড়াটা এটা কিন্তু আসলে আধা ঘন্টার ভিতরে শেষ হয়ে গেছে। আমরা একটু আহ অতিরিক্ত মানে কথাবার্তা, বইয়ের যে দুষ্টামি কোথায় ফাজলামি শুরু করলাম। হলো আর কোথায় গিয়ে শেষ হয়ে গেল সেটাই বুঝিনি। মানে কত দ্রুত শেষ হয়ে গেল, তাই তাই না?
আর কোন আ- টপিক দিয়ে শুরু আচ্ছা, হয়েছিল আর কোন এক topic মিনিটে দিয়ে তাহলে শেষ আমি হয়েছিল? রিক্যাপ করে দিই। দেখো, আমরা প্রথমে আলোচনা করছি যে মহা মহাকাশটা আসলে কি সেটা নিয়ে। তারপরে আমরা আলোচনা করেছি মহাবিশ্ব এটা কি সেটা দিয়ে। তারপরে মহাকাশের শুরু কোথা থেকে হয়েছে, যেখান থেকে বায়ুমণ্ডলের শেষ, সেখান থেকে কি মহাশূন্যের বা মহাকাশের শুরু, তাই তো? হ্যাঁ, তার মানে এই যে দেখছো, তোমরা এখানে একটা পৃথিবী দেখছো, এখানে যে গাঢ় অংশটা না, গাঢ় অংশ মানে এখানে তোমার বায়ুর ঘনত্ব বেশি, বায়ুমণ্ডলের ঘনত্ব বেশি। তারপরে হালকা, তার মানে এখানে বায়ুমণ্ডলের ঘনত্ব কম। ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের নেক্সট আলোচনা। তারপরের আলোচনা হচ্ছে মহাবিশ্ব কি। আমরা জানলাম একদম ডিটেল যে মহাবিশ্ব জিনিসটা আসলে কি। তো মহাবিশ্বের অধিকাংশ জায়গায় কেমন দেখলাম আমরা? অন্ধকার। মানে ফাঁকা, অন্ধকার, তাই তো? ফাঁকা স্পেস, তাই তো? ডার্ক এনার্জি। আচ্ছা, তারপরে আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সি সম্পর্কে জানলাম, যেটা হচ্ছে আমরা যেই গ্যালাক্সির অর্থাৎ অন্তর্ভুক্ত সেটা হচ্ছে মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। ঠিক আছে? তারপরে বিভিন্ন ধরনের নক্ষত্রর ব্যাপারে আমরা জানলাম। নক্ষত্র বলতে কি বলতো? নক্ষত্র কাকে বলে? যার নিজস্ব কি আছে? আলো আছে তাই আলো আছে। হ্যাঁ, যার নিজস্ব আলো আছে। তো নিজস্ব আলো কেন থাকে বলতো? নক্ষত্রের নিজস্ব আলো কেন থাকে বলতে পারবা? কারণ তাদের মধ্যে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের বিক্রিয়া ঘটে। রাইট, ওখানে কি হয়? বিক্রিয়া হয় প্রত্যেকটা মুহূর্তে, কিন্তু ওই গ্যাস পিণ্ড। আচ্ছা, নক্ষত্র নিউক্লিয়ার মানে আসলে বিক্রিয়া। গ্যাস পিণ্ড। হ্যাঁ, নিউক্লিয়ার বিক্রিয়া, তাই না? এখন নিউক্লিয়ার বিক্রিয়া কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ফিউশন, একটা হচ্ছে ফিশন। তো এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। ঠিক আছে? যেটার ফলে হাইড্রোজেন আর হিলিয়াম কিন্তু একে অপরের রূপান্তরিত হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে রূপান্তরিত হচ্ছে, প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ করছে। ঠিক আছে? হাইড্রোজেন আর হিলিয়াম এরকম প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ করার ফলে আমরা কিন্তু ওই আলোটা দেখতে পাচ্ছি। তো এনার্জির সাথে সাথে অবশ্যই কি আলো, আলো কিন্তু একটা শক্তি, তাই না? আলোক শক্তি। তো আলো এবং তাপ আমরা পাচ্ছি এই বিক্রিয়াটার ফলে, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার ফলে। হাইড্রোজেন এবং হিলিয়াম থেকে আমরা এই যে শক্তিটা পাচ্ছি, এই শক্তিটা পাচ্ছি তাপ এবং আলো রূপে। বুঝতে পারছো? এটাই হচ্ছে নক্ষত্র, নক্ষত্রের বৈশিষ্ট্য। এখন নক্ষত্র ছাড়া কিন্তু আর অন্যান্য কোনো গ্রহ বা উপগ্রহের নিজস্ব কোনো আলো নেই। ঠিক আছে? কেন নেই? কারণ এখানে এরকম বিক্রিয়া হয় না, এটা কোনো গ্যাস পিণ্ড না, এজন্য। নক্ষত্র অলমোস্ট সবই কি গ্যাস পিণ্ড। গ্যাস পিণ্ড, গ্যাসের হ্যাঁ, তৈরি। আচ্ছা, তারপরে এটা জানলে, এইবার জানলে যে মহাবিশ্ব কিভাবে উৎপত্তি হয়েছে, মানে বিগ ব্যাংটা জিনিসটা আসলে কি, সেটা নিয়েও কিন্তু আমরা প্রচুর আলোচনা করছি, এবং বিগ ব্যাং এর একটা প্রমাণও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে প্রকৃত গ্রহ উপগ্রহ নিয়ে আলোচনা করলাম, যেটা প্রকৃতি থেকে সৃষ্টি, তাই না? আর আরেকটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ, যেটা মানুষের সৃষ্টি করেছে। একটা প্রকৃত উপগ্রহ যেটা হচ্ছে চাঁদ, পৃথিবীর, আর অন্যান্য গুলো হচ্ছে মানুষের তৈরি স্যাটেলাইট। আচ্ছা, এবার আমাদের এই যে কৃত্রিম উপগ্রহের যে ইতিহাস, এই ইতিহাসটা তোমাদের আমি রিডিং পড়িয়ে দিব না, তবে এখানে প্রত্যেকটা লাইনে লাইনে কিন্তু প্রশ্ন আছে যে কোনটা কখন তোমার লঞ্চ করা হয়, ঠিক আছে, সেগুলা, বা কোনটাতে কারা যায়, কোন কোম্পানিতে লঞ্চ করে, নামগুলা কি কি। হ্যাঁ, এইগুলা মনে রাখতে হবে। এই যে দেখো, বাংলাদেশ স্যাটেলাইট, এর আগেই ছিল কি? ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট, এখন হয়ে গেছে বাংলাদেশ স্যাটেলাইট। বাংলাদেশ আচ্ছা, স্যাটেলাইট 1। হ্যাঁ, কৃত্রিম উপগ্রহের চলার পথ, এটা নিয়ে কিন্তু আমরা এতক্ষণে যা দেখলাম, তাই না? এতক্ষণে যা দেখলাম ওইগুলো কিন্তু কৃত্রিম উপগ্রহের চলার পথ নিয়ে বা কক্ষপথ নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম, যে এক একটা কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের জন্য এক একটা নির্দিষ্ট চলার পথ বা কক্ষপথ রয়েছে, তাই না? এতক্ষণ কিন্তু এটা আলোচনা করলাম বা তোমাদের দেখালামও। তারপরে আমরা জানলাম যে কৃত্রিম উপগ্রহের ব্যবহারের উপরে ভিত্তি করে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ বিভিন্ন রকমের হয়, স্পেশালাইজড, বিশেষভাবে তৈরি, তাই না? কোনো কিছু যোগাযোগের জন্য বিশেষভাবে তৈরি, মানে সংকেত পাঠানোর জন্য, তাই না? এক জায়গা থেকে সংকেত নিয়ে আরেক জায়গায় পাঠিয়ে দিবে, মানে ওই যে ডিশ অ্যান্টিনা, ওই সংকেতটা কি কৃত্রিম উপগ্রহে পাঠাবে, কৃত্রিম উপগ্রহ আবার ওইটা নিয়ে
আরেক জায়গায় পাঠাবে, আবার সেটা কি রিসিভারের মাধ্যমে রিসিভ করে সংকেতকে তোমার হচ্ছে কাজে লাগিয়ে মানে তোমার যোগাযোগটা সম্পন্ন করবে। আবহাওয়া উপগ্রহ, তাই না? আবহাওয়া উপগ্রহ কিভাবে কাজ করে আমরা দেখলাম, পৃথিবীর পর্যবেক্ষণকারী উপগ্রহ কিভাবে কাজ করে দেখলাম, সামরিক বা গোয়েন্দা উপগ্রহ কিভাবে কাজ করে দেখলাম, নৌ পরিবহন উপগ্রহ, তাই না? তার মানে এখন বিমানের অবস্থানটা কোথায় সেটা আমরা কিভাবে দেখব, বা জাহাজের অবস্থান কোথায় এগুলা কিভাবে দেখব, সবই কিন্তু উপগ্রহের মাধ্যমে দেখা যায়। তুমি গুগল ম্যাপের মাধ্যমেও কিন্তু বিভিন্ন জায়গার লাইভ কিন্তু দেখতে পারবা, মানে সব জায়গায় নাই, কিছু কিছু জায়গায় কিন্তু তুমি লাইভ দেখতে পারবা যে এখন বর্তমানে যেখানে তোমার গাড়ি চলছে তুমি এখন ঠিক লাইভ দেখতে পারবে যে কোথায় কি গাড়ি চলছে না চলছে। ঠিক আছে, সব জায়গায় দেখা যায় না এটা, কিছু কিছু জায়গায় দেখা যায়, তোমরা চাইলে দেখতে পারো। আচ্ছা, আর আরেকটা লাস্ট জ্যোতির্বিদ্যা বিষয়ক, তার মানে কিছু কিছু তোমার হচ্ছে টেলিস্কোপ বা দূরবীক্ষণ অনেক দূরের বিষয় নিয়ে তোমার হচ্ছে গবেষণা করে, যেমন এলিয়েনের কথা তোমরা বললে, তাই না? কিছু কিছু তোমার হচ্ছে উপগ্রহ দেখে যে কোথায় এলিয়েন টেলিয়েন আছে কিনা বা থাকতে পারেন কিনা, মানে প্রাণের সন্ধান এক কথায়। তোমার বাইরে কোন একটা গ্রহ উপগ্রহে যদি একটা ব্যাকটেরিয়াও থাকে, তাহলে ব্যাকটেরিয়াটাকে আমরা কি বলবো বলতো? এলিয়েন বলবো। বিজ্ঞানীরা কিন্তু তাই Alien। বলে। হ্যাঁ, বিজ্ঞানীরা কিন্তু Alien। তাই বলে। জি স্যার। রাইট, কোন একটা ব্যাকটেরিয়া যদি পাই তাহলে সেটাকে এলিয়েন তারা বলতে যে আমাদের এলিয়ান মতো দেখতে হবে এলিয়েন তাই বলবে। কিন্তু না। আর্থের হ্যাঁ, এলিয়েন বাইরের যে কোনো জীব, যে হোক কোনো সেটা প্রাণ, অণুজীব হোক, রাইট রাইট, আর্থের বাইরে যে কোনো প্রাণ সেটা যেমনই হোক ওইটা একটা এলিয়েন, তাই তো? এলিয়েন মানে হচ্ছে কি ভিন গ্রহের প্রাণী, যার প্রাণ আছে। এখন একটা ব্যাকটেরিয়াও কি একটা প্রাণী না? তোমরা কিন্তু প্রত্যেকদিন প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া হত্যা করে ফেলছো, জানো? দইয়ের সাথে। হ্যাঁ, দইয়ের সাথে তো ফেলছোই, দাঁত ব্রাশ করেও কত ব্যাকটেরিয়া মেরে ফেলছো, তাই না? আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা এখানে আজকের মতো শেষ করি।